আচ্ছা, প্রথম যে প্রশ্নটা বলছে সেটা দেখো, প্রথম ও সেভেন্থ গ্রুপের মধ্যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে নিচের কোনটা বাড়বে। আচ্ছা, এই প্রশ্নটাকে একটু অ্যানালাইজ করে দিই। দেখো, গ্রুপে পারমাণবিক সংখ্যা বাড়ে কখন? গ্রুপ, ঠিক আছে। গ্রুপকে আমরা কি বলি? আমরা কিন্তু গ্রুপকে শ্রেণীও বলি, ঠিক আছে। তো গ্রুপে তোমাদের পারমাণবিক সংখ্যা বাড়ে কখন? যখন তুমি আপ থেকে গ্রুপে ডাউনে যাবে, অর্থাৎ নিচের দিকে যাবে। এটা হচ্ছে আপ, ইপি আপ, এটা হচ্ছে ডাউন। যখন তুমি গ্রুপে ডাউনে যাবে অর্থাৎ নিচের দিকে যাবে, তখন তোমার কী হবে? অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা এন বলে লিখছি, সেটা কী হবে? তোমার বাড়তে থাকবে। কী হবে? তোমার বাড়বে, ঠিক আছে। আমি লিখেও দিচ্ছি, বাড়বে, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন আপ থেকে ডাউনে যাবে গ্রুপে, তখন কিন্তু তোমার অ্যাটমিক নাম্বার কী হবে? বাড়বে। এবার প্রশ্নে কী বলেছে দেখো, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে নিচের কোনটা বাড়বে? অ্যান্সার হবে তোমাদের অ্যাটমিক সাইজ। অ্যান্সার তোমাদের কী হবে? অ্যাটমিক সাইজ, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখো, এই প্রশ্নটাকে একটু অ্যানালাইজ করার জন্য চলো আমরা আরও দুটো স্লাইড দেখে নেবো, ঠিক আছে। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে একটা থিওরি ক্লাস দেওয়ার চেষ্টা করব, যেখানে তোমাদের কোনটা কোন দিকে গেলে বাড়ছে বা কমছে, সেই অর্থাৎ এটাকে বলা হয় পিরিয়ডিক ট্রেন্ড। পরের যে দুটো তোমাদের স্লাইড আমি রেখেছি, সেই স্লাইডগুলোতে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। সবসময় মনে রাখবে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেই যে অ্যাটমিক সাইজ বৃদ্ধি পায় এমনটা কিন্তু একদমই নয়, ঠিক আছে। এটা তোমরা পরের দুটো স্লাইডে দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, গ্রুপের ক্ষেত্রে এটা হয়। কি বললাম আমি? গ্রুপ বা শ্রেণীর ক্ষেত্রে এটা হয়। গ্রুপ বা শ্রেণীর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অ্যাটমিক সাইজও বৃদ্ধি পায়, কিন্তু এটা যে শাশ্বত সত্য তা কিন্তু নয়। চলো নেক্সট দুটো স্লাইডে আরও বেশি করে বুঝতে পারবে। দেখো, এইখানে কি লেখা আছে সেটা একটু ভালো করে পড়বে। অ্যাটমিক সাইজ ডাউন দ্য গ্রুপ, অর্থাৎ শ্রেণী বরাবর নিচের দিকে। শ্রেণী বরাবর নিচের দিকে পরমাণু আকার কীভাবে পরিবর্তিত হয়? দেখো, শ্রেণী বরাবর নিচের দিকে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, ঠিক আছে। কী হয়? পরমাণুর আকার কী হয়? বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন কক্ষপথের সংখ্যাও বৃদ্ধি পায়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আমি তোমাদের দেখাই, ওখানে তোমাদের মনে আছে হয়তো প্রথম আর সপ্তম শ্রেণীর কথা বলেছে, ঠিক আছে। প্রথম শ্রেণীতে আমাদের কী থাকে? লিথিয়াম থাকে, অ্যাটমিক নাম্বার কত? 3, ঠিক আছে। তারপরে কী থাকে? আমাদের সোডিয়াম থাকে, অ্যাটমিক নাম্বার কত? আমাদের 11। তারপরেরটা কী থাকে? আমরা জানি পটাশিয়াম থাকে, অ্যাটমিক নাম্বার কত? আমাদের 19। তারপরেরটা কী থাকে? আমাদের রুবিডিয়াম থাকে, অ্যাটমিক নাম্বার কত? আমাদের 37। তারপরটা কি থাকে? সিজিয়াম থাকে, অ্যাটমিক নাম্বার কত? আমাদের 55, ঠিক আছে। এবার যদি আমি এদেরকে মানে এখানে তোমাদের ইলেকট্রনের কক্ষপথ এঁকে দেখাই, আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি কে থাকে, তারপর আমাদের এল থাকে, তারপর আমাদের এম থাকে, এরমভাবে চলতে থাকে। প্রথমটা দেখো 2 আর 1, 3 হয়ে গেল, দেখতে পাচ্ছ 3 নম্বর, মানে 3 এদের হচ্ছে অ্যাটমিক নাম্বার। লিথিয়াম অ্যাটমিক নাম্বার কত? 3। তো দেখো, কে শেলে 2টো ঢুকছে, এল শেলে 1টা ঢুকছে, ঠিক আছে। এবার যদি আমি সোডিয়ামকে দেখি, আমরা দেখতে পাচ্ছি 2টো ঢুকলো, তারপর একটা 8টা ঢুকলো, তারপর একটা 1টা ঢুকলো। দেখতে পাচ্ছ তুমি কক্ষপথের সংখ্যা বাড়ছে, কে এল এম, তারপরটা দেখো এম চলে এসছে, ঠিক আছে। এবার যদি তুমি এখানে পটাশিয়ামকে দেখো, দেখো 2, 8, 8, 1, তার মানে দেখো কে এল এম এন চলে এসছে। এরকমভাবে পরেরগুলো তো বাড়তে থাকবে। তো তুমি দেখো, যদি আমি লিথিয়ামকে আঁকি, প্রথম কক্ষপথ, তার পরের কক্ষপথ হয়ে গেল লিথিয়াম। যদি আমি সোডিয়ামকে আঁকি, প্রথম কক্ষপথ, তারপরে কক্ষপথ, তারপরে কক্ষপথ, দেখো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যদি আমি এইভাবেই পটাশিয়ামকে আঁকি, প্রথম কক্ষপথ, তারপরে কক্ষপথ, তারপরে কক্ষপথ, তারপরে কক্ষপথ, দেখো তুমি আস্তে আস্তে ভালো করে নিজেই খেয়াল করো, নিজেই খেয়াল করে দেখতে পারবে। দেখো তুমি এখানে যত আমরা নিচের দিকে নামবো, তত দেখতে পাচ্ছ এখানে পরমাণুর আকার দেখো বেড়ে যাচ্ছে। প্রথমে এরকম ছিল, তারপর দেখো একটু বড় হয়ে গেল, তারপর দেখো আরও বড় হয়ে গেল। অর্থাৎ কক্ষপথ যত বাড়ছে, তত তুমি কি দেখতে পাচ্ছ? যে পরমাণুর আকার বাড়ছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়লেই যে কেবলমাত্র তোমাদের ওই পরমাণুর আকার বাড়ে তা কিন্তু নয়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যাও বাড়তে হবে, ঠিক আছে। শ্রেণীতে এটা হয়। শ্রেণীতে কি হয়? পারমাণবিক সংখ্যাও বাড়ে, তার সঙ্গে কি হয়? কক্ষপথের সংখ্যাও বাড়ে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাকে আমি বারবার বলছি, মনে রাখতে হবে তোমাদের। শ্রেণীর ক্ষেত্রে কি হয়? পারমাণবিক সংখ্যা যেমন বৃদ্ধি পায়, তার সাথে সাথে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যাও বৃদ্ধি পায়। এই দুটো একসঙ্গে হয় বলেই কিন্তু শ্রেণী বরাবর কি হয়? নিচের দিকে তুমি যদি নামো তো দুটোই বাড়বে। কী হবে? দুটোই বাড়বে। এখানে আমি তোমাদের করে দেখালাম কীভাবে এটা হচ্ছে, ঠিক আছে। এবার সেম জিনিসটা তোমরা পর্যায়েতে চলো দেখতে পাবে এটা অন্য কিছু হয়, ঠিক আছে। আচ্ছা, তার আগে এটা তো আমাদের, তোমাদের মনে আছে, এটা আমাদের ফার্স্ট গ্রুপ ছিল, ফার্স্ট, ঠিক আছে। তো ওখানে তোমাদের সেভেন্থ গ্রুপ ছিল, সেভেন্থ গ্রুপটাও একটু দেখাই। যদি সেভেন্থ গ্রুপ দেখো, তুমি দেখবে একদম প্রথমে যে সেভেন্থ গ্রুপ আছে, তার প্রথমে আছে তোমাদের ম্যাঙ্গানিজ 25, ঠিক আছে। কী আছে তোমাদের? ম্যাঙ্গানিজ, হ্যাঁ 25 হয়। তারপর তোমাদের টেকনিশিয়ান, ঠিক আছে। টেকনিশিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে তোমাদের 43। নেক্সট তোমাদের আছে রেনিয়াম,
ঠিক আছে, Re রেনিয়াম। রেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমাদের 75। তারপর তোমাদের যে মৌলটা আছে সেটাকে এনসিইআরটিতে এনএস বলে লেখা আছে, কারণ আমরা নিলস বোরিয়াম বলে আগে জানতাম, কিন্তু রিসেন্টলি ওটার নাম চেঞ্জ হয়ে বোরিয়াম হয়ে গেছে, তো বিএইচ বলে আমি লিখছি। এনসিইআরটিতে এখনও ওই এনএস বলেই ধরে, যে অ্যাটমিক নাম্বার হচ্ছে 107। তো তুমি দেখো এখানেও কিন্তু অ্যাটমিক নাম্বার কিন্তু ডাউন দ্য গ্রুপ কী হচ্ছে, বাড়ছে। দেখো যত আমরা এই হচ্ছে আপ আর নিচে হচ্ছে তোমাদের ডাউন, তুমি দেখবে যত ডাউনে যাচ্ছে, দেখো এটা 25 ছিল, এটা 43 হয়ে গেছে, 75 হয়ে গেছে, এটা 107 হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কিন্তু বাড়ছে। এবং এই সপ্তম গ্রুপের ক্ষেত্রে, শুধু সপ্তম গ্রুপ বা ফার্স্ট গ্রুপ নয়, যে কোনো গ্রুপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু ইলেকট্রনের কক্ষপথ সংখ্যাও বাড়ে। এই কারণে কিন্তু সপ্তম গ্রুপের ক্ষেত্রেও কিন্তু আমরা কি দেখতে পাবো, যে শ্রেণী বরাবর যদি আমরা নিচের দিকে নামি, আমরা এটা দেখতে পাবো যে পরমাণুর আকার কিন্তু বাড়ছে, কারণ অ্যাটমিক রেডিয়াস বাড়ছে। অ্যাটমিক রেডিয়াস বাড়ছে কেন? কারণ ইলেকট্রন কক্ষপথ বাড়ছে, তাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবার আমরা তোমাদের পিরিয়ড বরাবর, মানে যেটাকে আমরা বলি পর্যায় বরাবর, সেটা দেখে নেব। আচ্ছা, প্রথমে কি লেখা আছে সেটা পড়ো। লেখা আছে যে অ্যাটমিক সাইজ অ্যাক্রস পিরিয়ড, অর্থাৎ পর্যায় অনুযায়ী অ্যাটমিক সাইজ। কি লেখা আছে? মৌলের পরমাণুর আকার পর্যায়ে বাম থেকে ডান দিকে কমতে থাকে, অর্থাৎ লেফট থেকে রাইটে তুমি যখন যাবে তোমার কি হয়, পরমাণু আকার কমতে থাকে। দেখো লেখা আছে কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ বলা আছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না, লেখা আছে। ভালো করে বুঝবে কি লেখা আছে, বৃদ্ধি পায় না, ওই জন্য আমি ক্রস দিলাম। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দিয়ে দেখানো যাক। এই ধরনের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যেটা পিরিয়ডটা ব্যবহার করি সেটা হচ্ছে তোমাদের থার্ড পিরিয়ড। থার্ড পিরিয়ড হচ্ছে বেস্ট পিরিয়ড, সব থেকে প্রপার পিরিয়ড, যেটা এই ব্যাপারটাকে ফলো করে। ঠিক আছে, থার্ড পিরিয়ডে আমরা দেখতে পাবো যে প্রথমে আমাদের আছে সোডিয়াম 11 হচ্ছে এর অ্যাটমিক নাম্বার, তারপর আমাদের আছে ম্যাগনেসিয়াম 12। ঠিক আছে, তারপর আমাদের আছে অ্যালুমিনিয়াম 13, তারপর আমাদের আছে সিলিকন 14। ঠিক আছে, তারপর আমাদের আছে ফসফরাস 15, তারপর আমাদের আছে সালফার 16, অ্যান্ড নেক্সট হচ্ছে তোমাদের ক্লোরিন অর্থাৎ 17। ঠিক আছে, আমরা এক্ষেত্রে আর্গন এর পরে আছে 18তম, কিন্তু আমরা নেই না। এর কারণ হচ্ছে আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস এই ট্রেন্ড ফলো করে না। ঠিক আছে, এবার যদি আমরা একটু ভাঙতে আরম্ভ করি, একে যদি একটু ভাঙি, আমরা কি দেখতে পাবো? দেখো আমাদের সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 2, 8, 1। ম্যাগনেসিয়াম আমরা কী দেখবো? 2, 8, 2। এখানে কি দেখবো? 2, 8, 3। কি 2, 8, 3 বুঝতে পারছো তো? কে কক্ষপথে দুটো ঢুকবে, এল কক্ষপথে 8টা ঢুকবে, এম কক্ষপথে 1টা ঢুকবে। কে কক্ষপথে দুটো, এল এম। এখানেও দেখো কে এল এম। এখানেও দেখো 2, 8, 4। ঠিক সেমভাবে এটা 2, 8, 5। আর আমি লিখছি না, ওদিকে যাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ সব কটাই কিন্তু কে এল এমেই সীমাবদ্ধ, কোনোটারই কিন্তু এন আসছে না আর। অর্থাৎ আরেকটা যে কক্ষপথ এক্সট্রা সেটা কিন্তু আর আসছে না, অর্থাৎ তিনটে কক্ষপথের মধ্যেই কিন্তু কি হচ্ছে, সীমাবদ্ধ থাকছে, অর্থাৎ কক্ষপথ সংখ্যা বাড়ছে না। দেখো এরও কে এল এম, এরও কে এল এম, এরও কে এল এম, কিন্তু দেখো অ্যাটমিক নাম্বার বাড়ছে। এটা 11 ছিল, এটা 12 হয়ে যাচ্ছে, এটা 13 হয়ে যাচ্ছে, এটা 14 হয়ে যাচ্ছে, এটা 15 হয়ে যাচ্ছে। মানে ওটা কীরকম জানো তো? লোক সংখ্যা বাড়ছে কিন্তু তাদের জন্য ঘরের সংখ্যা বাড়ানো হচ্ছে না। আমার কথা বুঝতে পারছো? দুটো ঘর ছিল, প্রথমে দুটো ঘরে দুজন ছিল। ঠিক আছে, এরপর 4 জন হয়ে গেছে, অথচ সেই দুটো ঘরই তাদেরকে রাখা হচ্ছে। তার মানে ঘরের সংখ্যা না বাড়লে কি হচ্ছে, জায়গার পরিমাণ বাড়ছে না। ভালো করে বোঝো, ঘরের সংখ্যা বাড়লে স্কোয়ার ফিটে ঘর হয়, তো ঘরের সংখ্যা বাড়লে জায়গার পরিমাণও বাড়বে। কিন্তু ঘরের সংখ্যাই যখন বাড়ছে না, যতই লোক হোক না কেন তাদেরকে ওই 3টে ঘরের মধ্যেই এখানে কী করে দেওয়া হচ্ছে, ম্যানেজ করে দেওয়া হচ্ছে। প্রথমে যখন 11 জন লোক ছিল 3টে ঘরের মধ্যে ম্যানেজ করে দেওয়া হয়েছে, 12 জন লোক ছিল তাও 3টে ঘরের মধ্যে, 13 জন তাও 3টে ঘরের মধ্যে, তো ঘরের সংখ্যা বাড়ছে না। তার মানে কি, বেশি সংখ্যক ইলেকট্রন হলেও তাদেরকে একটাই কক্ষপথের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। যেমন দেখো এম কক্ষপথে সমানে বেড়ে যাচ্ছে। দেখো প্রথমে একটা ছিল, তারপরে এম কক্ষপথে 2টো ইলেকট্রন চলে এলো, তারপরে এম কক্ষপথে 3টে ইলেকট্রন চলে এলো, তারপর দেখো 4টে ইলেকট্রন চলে এলো। অর্থাৎ ঘরের সংখ্যা বাড়ছে না, অথচ লোক সংখ্যা, মানে এখানে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। যেহেতু ঘরের সংখ্যা বাড়ছে না, ওই জন্য অ্যাটমিক সাইজ বাড়ছে না। তো পর্যায়ের ক্ষেত্রে কী মনে রাখবে তাহলে? বাম থেকে ডান দিকে যখন তুমি যাবে তখন অ্যাটমিক সাইজ কমতে থাকে। কেন? কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও ইলেকট্রন কক্ষপথ সংখ্যা বাড়ে না। শ্রেণীর ক্ষেত্রে যখন তুমি দেখবে ডাউন দ্য গ্রুপ যখন তুমি যাবে তখন দেখবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের কক্ষপথ সংখ্যাও বাড়ছে। যেহেতু বাড়ছে সেটি কী হয়, অ্যাটমিক সাইজও বেড়ে যায়। অর্থাৎ কক্ষপথটা বাড়ছে নাকি বাড়ছে না তার উপর বেস করে কিন্তু অ্যাটমিক সাইজের বৃদ্ধি হবে কি হবে না সেটা নির্ভর করে। ক্লিয়ার হলো? শুধুমাত্র পারমাণবিক সংখ্যা বৃদ্ধির উপর নির্ভর করে না। এটাই তোমাদের বোঝাতে চাইছিলাম। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে এবার যাব। পরের প্রশ্ন
নিচের কোনটি নিম্নতম আয়নীকরণ শক্তি রয়েছে? ঠিক আছে, আয়নীকরণ শক্তিকে ইংলিশে কি বলা হয়? আয়নাইজেশন পোটেনশিয়াল বলা হয়। ঠিক আছে, আয়নাইজেশন পোটেনশিয়াল। আমি আগের দিন তোমাদের এটা নিয়ে অনেক কথা বলেছি, আয়নাইজেশন পোটেনশিয়াল। আমি এটাও বলেছিলাম যে আয়নাইজেশন পোটেনশিয়াল যখন তোমাদের পর্যায়ে যদি বলো, পর্যায়ে আমি একটু বলে দিই তোমাদের, পর্যায়ে যদি লেফট টু রাইট যাও, ঠিক আছে, পর্যায়ে যদি লেফট টু রাইট যাও তাহলে কী হয় তোমাদের বাড়বে, এটাও বলেছিলাম। আর যদি শ্রেণীতে তুমি যদি ডাউন যাও, ঠিক আছে, আপ টু ডাউন, আপ টু ডাউন সবই লিখে দিচ্ছি, খাতা বের করে লিখে নাও, কারণ এত তো পেজে ধরবে না, আমি আস্তে আস্তে মুছবো আর লিখবো। ঠিক আছে, তখন কী হয় তোমাদের কমবে। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে তোমাদের নর্মাল ট্রেন্ড, এটা হচ্ছে তোমাদের নর্মাল ট্রেন্ড। দেখছি এর মধ্যে ধরানো যায় কি না। এবার যদি তুমি এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ সোডিয়াম আছে, হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। তো হিলিয়ামের আয়নীকরণ শক্তি অনেক বেশি। আয়নাইজেশন পোটেনশিয়াল কাকে বলা হয়? আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে একটা অ্যাটম আছে, তার থেকে ইলেকট্রনকে বার করার যে প্রসেস, তাকে আমরা বলি আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি। হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, ওর অ্যাটমিক নাম্বার কত? 2। তার মানে ওর কে শেলে দুটো ধরে যাবে, ফলে ওকে কিছু দেওয়াও যেমন কষ্টকর, কিছু ওর থেকে নেওয়াও কষ্টকর, মানে ইলেকট্রন ওর থেকে বার করা চাপের হবে। সেই জন্য ওর ক্ষেত্রে আয়নাইজেশন পোটেনশিয়াল কী হবে? অনেক বেশি বেড়ে যাবে। ইলেকট্রনকে বার করার জন্য যে এনার্জি প্রয়োজন হয় সেইটা ওর ক্ষেত্রে অনেক বেশি হবে, কারণ ও তো বের করতে চাইবে না। তোমার ঘরে তুমি আছো, তোমাকে যদি কেউ জবরদস্তি তুলে দিতে চায়, তুমি অনেক বেশি বাধা প্রয়োগ করতে পারবে। কিন্তু তুমি যদি অন্যের জায়গায় থাকো, তাহলে তোমাকে তুলে দেওয়া অনেক বেশি সহজ হবে। হিলিয়ামের নিজের ঘরে দুটো দরকার, ও দুটো আছে, তো ও কেন বার করতে চাইবে? মানে ওকে ওর ইলেকট্রন বর্জন করাতে গেলে অনেক বেশি এনার্জির দরকার হবে, যে এই কারণে হিলিয়ামের আয়নীকরণ শক্তি অনেক বেড়ে যায়। ক্লিয়ার হলো? এবার আমরা আসি সোডিয়াম, ফ্রান্সিয়াম, সিজিয়ামের জায়গায়। দেখো এটা হচ্ছে তোমাদের অ্যালকালি গ্রুপ। এবার দেখো এখানে যা যা আছে তার উপর বেস করে দেখো, এখানে আমাদের প্রথমে তো লিথিয়াম থাকে, কিন্তু সোডিয়াম বলেছে, সোডিয়াম থেকে নিচ্ছি। সোডিয়াম আমরা নিলাম, একটু নিচে আসলে আমরা কি পাবো? সিজিয়াম পাবো। আর তারও নিচে আসলে আমরা কি পাবো? ফ্রান্সিয়াম পাবো। ঠিক আছে, তাহলে হওয়া উচিত কি ছিল? ফ্রান্সিয়ামের সব থেকে কম হওয়া উচিত ছিল। রেলও অ্যান্সার ফ্রান্সিয়ামই নিয়েছে। তো এখানে অ্যান্সার তোমাদের আমি অ্যাকর্ডিং টু রেল আমি ফ্রান্সিয়ামই তোমাদের নিচ্ছি। কিন্তু যদি তুমি নর্মালি সাবশেল ওয়াইজ দেখো, তাহলে সিজিয়ামের সব থেকে কম হয়, ফ্রান্সিয়ামের সিজিয়ামের থেকে একটু বেশি হয়। অ্যান্সার অ্যাকচুয়ালি এখানে সিজিয়াম হওয়া উচিত ছিল, কিন্তু রেল এনসিআরটি অনুযায়ী ফ্রান্সিয়াম নেয়। ঠিক আছে, কেন? কারণ এনসিআরটি 9-10-এ আমাদের ফ্রান্সিয়ামই আছে, কিন্তু যখন তুমি হায়ার এনসিআরটি পড়বে, 11-12-এ এনসিআরটি পড়বে, তখন তুমি দেখবে এখানে সিজিয়াম অ্যান্সার হবে। কেন? কারণ সিজিয়ামের ক্ষেত্রে কী হয়, যে আয়নাইজেশন পোটেনশিয়াল একটুখানি কম হয় ফ্রান্সিয়ামের তুলনায়, প্রায় দুটোরই সমান, কারণ দুটোই একদম ডাউন দ্য গ্রুপ গেলে নিচের দিকে আছে। তো অ্যান্সার আমাদের ফ্রান্সিয়াম হওয়া উচিত ছিল, সেটাই নিয়েছে রেল। কিন্তু যদি তুমি সাবশেল ওয়াইজ দেখো, তাহলে সিজিয়ামের কম হয়। ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যান্সার সিজিয়াম হওয়া উচিত ছিল, কিন্তু রেল এখানে ফ্রান্সিয়ামই নেয়, যেটা আবার ট্রেন্ড অনুযায়ী ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আমার? তো তোমরাও অ্যান্সার এখানে ফ্রান্সিয়ামই করো। ওকে, এই ট্রেন্ড অনুযায়ী, কোন ট্রেন্ড অনুযায়ী? এই ট্রেন্ড অনুযায়ী শ্রেণী বরাবর যদি আপ থেকে ডাউনে যাও তাহলে কমবে। তাহলে সোডিয়াম উপরে আছে, তার থেকে তুমি নিচের দিকে গেলে তুমি ফ্রান্সিয়াম পাচ্ছ সব থেকে নিচে, তো অ্যান্সার আমাদের ফ্রান্সিয়াম নিয়েছে। হলো ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোন গ্রুপের সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে? অ্যান্সার তোমাদের হবে এইটা, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে প্রথম যেটা মৌল সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 3। তার মানে আমাদের কে কক্ষপথে দুটো থাকবে, তাহলে 3টের মধ্যে দুটো হয়ে গেলে শেষ কক্ষপথে একটা থাকবে। এরপরে আছে সোডিয়াম। ঠিক আছে, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। প্রথম কক্ষপথে দুটো থাকবে, তার পরের কক্ষপথে 8টা থাকবে, এবং শেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি একটা থাকবে। 2 + 8 + 1 11 হয়ে যাচ্ছে। এবং পটাশিয়াম, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। 2 8 8 দেখতে পাচ্ছ 1। এরপরে আছে রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো আছে। তো 3টে আছে, আমি 3টেই তোমাদের দেখালাম। দেখতে পাচ্ছ প্রত্যেকটায় শেষ কক্ষপথে তোমাদের একটা করে ইলেকট্রন আছে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার তোমাদের একটা থাম রুল আমি বলে দিচ্ছি, সেই থাম রুলটাকে মনে রাখবে, তাতে কী হবে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে আমি তোমাদের এখানে তো জায়গা একটু কমে গেল, আচ্ছা দেখছি কতটা করা যায়। দেখো এখানে তোমাদের ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন মানে শেষ কক্ষপথে থাকা ইলেকট্রন। ঠিক আছে, ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্সি আর ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু আলাদা। ভ্যালেন্স ইলেকট্রন বলতে বোঝায় শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে। ঠিক আছে, আর এর ওপর বেস করে গ্রুপ নাম্বারকে আমরা নির্বাচন করতে পারি। ঠিক আছে, গ্রুপ নাম্বার জিআরপি বলে লিখলাম। দেখো যদি শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তার মানে তার গ্রুপ নাম্বার হচ্ছে 1। যদি শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, তার মানে তার গ্রুপ নাম্বার হচ্ছে 2। যদি শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে, তার মানে তার গ্রুপ নাম্বার হচ্ছে 10 + 3।
অর্থাৎ 13, ঠিক আছে। যদি 4টে থাকে তার মানে সেক্ষেত্রে হবে 10 + 4 অর্থাৎ 14। মানে প্রথম দুটোতে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা যা, গ্রুপও তাই হবে। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি শেষ কক্ষপথে থাকা ইলেকট্রন, শেষে কতগুলো ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। প্রথম যেটা সেটাতে হচ্ছে একটা ইলেকট্রন থাকলে গ্রুপ নাম্বার হবে ফার্স্ট, দুটো ইলেকট্রন থাকলে শেষ কক্ষপথে গ্রুপ নাম্বার হবে দ্বিতীয় গ্রুপ, 3টে থাকলে ওর সঙ্গে 10 যোগ হবে মানে 13তম গ্রুপ হবে, 4টে থাকলে 10 + 4 14তম গ্রুপ হবে। এরম করে অর্থাৎ 5টা থাকলে 15, 6টা থাকলে 16, 7টা থাকলে 17, 8টা থাকলে 18, ঠিক এরকম করে আমি যদি 8টায় আসি তাহলে আমি কী পাবো, 10 + 8 অর্থাৎ 18। এবার তোমরা বলবে তাহলে স্যার 2 থেকে আমি 13-এ এলেন, দ্বিতীয় গ্রুপ থেকে আপনি 13 গ্রুপে এলেন, 13তম গ্রুপে এলেন, তো মাঝখানে তো 3 থেকে 12 পর্যন্ত আছে, তাদেরটা বললেন না কেন? তাদেরটা ম্যাচ করে না, মানে তাদেরটা এইভাবে পাওয়া যায় না। তাদেরটা পাওয়ার জন্য তোমাকে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। এই জন্য সেই পদ্ধতিটা এতটাই জটিল যে তাদেরগুলো আর আমাদের পরীক্ষায় পড়ে না, ঠিক আছে। তাদের পদ্ধতিগুলো একটু জটিল পদ্ধতি, ঠিক আছে। ওখানে সেল নাম্বার বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার দেখতে হয়। ওকে, তো এইগুলো মনে রাখবে, কারণ এনসিইআরটিতে এরকমই দেওয়া আছে। 1 নম্বর মানে একটা যদি তোমাদের শেষ কক্ষপথে থাকে ইলেকট্রন তাহলে গ্রুপ নাম্বার হবে 1, মানে সেই মৌল 1 নম্বর গ্রুপে অবস্থান করবে। যদি দুটো শেষ কক্ষপথে থাকে ইলেকট্রন তাহলে ওই মৌলগুলোর যে গ্রুপ নাম্বার সেটা হবে সে দ্বিতীয় গ্রুপে অবস্থান করবে। 3টে থাকলে 10 + 3 মানে 13th গ্রুপে অর্থাৎ 13তম গ্রুপে সে অবস্থান করবে। 4টে থাকলে 14তম গ্রুপে অবস্থান করবে, 5 থাকলে 15তম গ্রুপে, 6টা থাকলে 16তম গ্রুপে, 7টা থাকলে 17তম গ্রুপে এবং 8টা থাকলে সে 18তম গ্রুপে অবস্থান করবে। আমি ইচ্ছা করে এখানে বাকিগুলো লিখিনি, এই জাম্প দেওয়ার চিহ্নটা আমি দিয়ে দিলাম, ডট ডট দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং মনে রাখবে 3 থেকে মানে 3rd গ্রুপ থেকে 12তম গ্রুপ অবধি এই নিয়মটা ম্যাচ করে না, এই নিয়মটা কিন্তু ম্যাচ করে না। ওই জন্য দেখো 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, তারপর আমি 13তম গ্রুপে চলে গেছি। এর কারণ হচ্ছে 3rd থেকে 12 এই টোটালটায় কিন্তু থাকে আমাদের ট্রানজিশনাল এলিমেন্ট, ঠিক আছে। এদের গ্রুপ নাম্বার এভাবে বার করা যায় না। ওকে, ক্লিয়ার হলো? তো যেটা সহজ সেটাই কিন্তু পরীক্ষায় পড়ে। চল নেক্সট আমি পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, তৃতীয় পর্যায়ে সবথেকে ছোট মৌল কোনটা? দেখো তৃতীয় পর্যায়ে একটু আগে আমরা তোমাদেরকে আলোচনা করেছি বা বলেছি। তৃতীয় পর্যায়ে আমি কি বলেছিলাম, প্রথমে থাকে তোমাদের সোডিয়াম পর্যায়ে বলেছে, তার মানে আমরা লেফট টু রাইট যাব, ঠিক আছে। তারপর তোমাদের কি থাকে, ম্যাগনেসিয়াম, তারপর তোমাদের কি থাকে, অ্যালুমিনিয়াম, তারপর তোমাদের কি থাকে, সিলিকন, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপরে ক্লোরিন, আর লাস্টে আমাদের থাকে আর্গন, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে আমরা নিষ্ক্রিয় গ্যাসকে ধরি না, ঠিক আছে। সো আর্গনকে আমরা কনসিডার করব না, আমরা ক্লোরিন পর্যন্ত কনসিডার করবো। এবং আমি তোমাদের এটাও বলেছি যে যত আমরা পর্যায়েতে, তাই না, একটু আগে কি বলেছি যে পর্যায়ে যত আমরা বাম থেকে ডান দিকে যাব, তত আমাদের কি হবে, অ্যাটমিক সাইজ যেটা, ঠিক আছে, অর্থাৎ পরমাণুর যে সাইজ বা আকার সেটা কি হয়, কমতে থাকে, ঠিক আছে, আকার কমবে, ঠিক আছে। আকার কী হবে তোমাদের, কমবে। দেখো আকার কমবে কোথা থেকে কোন দিকে গেলে, বাম থেকে ডান দিকে গেলে। তার মানে আমরা যদি আর্গনকে বাদ দিই তাহলে সব থেকে ডান দিকে কে আছে, ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের আকার সব থেকে ছোটো হবে, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, ক্লোরিন। একটু আগেই তোমাদের এই 3rd পিরিয়ড নিয়ে আমি তোমাদের আলোচনা করেছি কিন্তু, ঠিক আছে। তার উপর বেশ করে দেখো প্রশ্নটা দেওয়া হয়েছে। এবং আমি তোমাদের বলে রাখি এবারেও তোমরা কেউ না কেউ এই 3rd পিরিয়ডের উপর প্রশ্ন পাবেই, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, একটি পরমাণুর সঙ্গে যুক্ত ইলেকট্রনকে অন্য আরেকটি মৌলের পরমাণু কর্তৃক আকর্ষণ করার প্রবণতাকে কী বলা হয়? দেখো যখন কোনো মৌলের, ধরো এখানে একটা মৌল আছে, সেই মৌলকে তুমি যদি ইলেকট্রন দিয়ে দাও তাহলে সেই মৌলটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাই না। নেগেটিভ চার্জ যুক্ত বা তড়িৎ ঋণাত্মক হয়ে যাবে সে, ঠিক আছে। তোমরা জানো এটা, যখনই কোনো মৌল ইলেকট্রন গ্রহণ যদি সে করে তাহলে সে কী হয়ে যায়, সে নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়, -v নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়। আর বর্জন করলে সে পজিটিভ চার্জ যুক্ত হয়, ঠিক আছে, এটা তোমরা জানো। তার মানে এখানে কি বলছে দেখো, বলেছে অন্য আরেকটি ইলেকট্রন কর্তৃক আকর্ষণ করার প্রবণতা। তার মানে গ্রহণ করলে সে তো আকর্ষণ করেছে বলেই তাকে নিতে পারছে, ঠিক আছে। তোমার কোনো কিছুর প্রতি টান আছে বলেই তুমি সেটা পাওয়ার আকাঙ্ক্ষায় ছুটছো। অর্থাৎ এই যে এলিমেন্ট আছে, এই এলিমেন্ট এই ইলেকট্রনটাকে নিতে চাইছিল, তাই জন্য সে নিয়েছে এবং গ্রহণ করেছে এবং কী হয়ে গেছে, নেগেটিভ তড়িৎধর্মী হয়ে গেছে। তো এখানে দেখো নেগেটিভ কথাটা কোথায় আছে, তুমি দেখতে পাচ্ছ 1 নম্বরে নেগেটিভ কথাটা রয়েছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ হবে।
ঠিক আছে, নেগেটিভিটি, ট হবে নেগেটিভিটি, ঠিক আছে। এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার এটা কেন হয় বলে দিই, দেখো অ্যাকচুয়ালি কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি দুটো বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। আমি পুরোটাই তোমাদের বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি দুটো তিনটে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলা হয় সেটা এখানে, এইটাই তোমাদের সংজ্ঞা অ্যাকচুয়ালি, যে একটি পরমাণুর যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন যখন আরেকটি পরমাণুর ইলেকট্রনকে গ্রহণ করবে বলে আকর্ষণ করবে, তো সেই যে টেন্ডেন্সি তাকে আমরা কি বলি, ইলেকট্রোনেগেটিভিটি বলি। অর্থাৎ গ্রহণ করার প্রবণতা বা আকর্ষণ করার প্রবণতা, তাকে আমরা কি বলি, নেগেটিভিটি বলি। এবং সেটাকে ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করছে বা গ্রহণ করার জন্য আকর্ষণ করছে, সেই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো বলি, মনে রাখবে আমরা যখন পর্যায়তে যাই, পর্যায়তে যখন যাই তখন মনে রাখবে বাম থেকে ডান দিকে, বাম টু ডান, ঠিক আছে, বাম থেকে ডান দিকে নিউক্লিয়ার চার্জ কাকে বলা হয়, যে চার্জ দিয়ে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনগুলো যুক্ত থাকে। মানে খুব সিম্পল ভাষায় বললে এটা বলবো, যদিও এটাকে এত সহজে ডেসক্রাইব করা যায় না, এর বহু থিওরি আছে, তবু সোজা ভাষায় আমি বলছি, নিউক্লিয়ার চার্জ তাকে বলা হয় নিউক্লিয়াসের সাথে যে চার্জ দ্বারা বা যে ক্ষমতা দ্বারা বা শক্তি দ্বারা ইলেকট্রনগুলো কী হয়, যুক্ত থাকে, ঠিক আছে। সেই নিউক্লিয়ার চার্জ তোমাদের বেড়ে যায়। নিউক্লিয়ার চার্জ কী হয়, এনসি বলে লিখলাম, জাস্ট এ মিনিট, নিউক্লিয়ার চার্জ তোমাদের কী হয়, বাড়ে, ঠিক আছে। নিউক্লিয়ার চার্জ বাড়ে, পর্যায়ের কথা বলছি, নিউক্লিয়ার চার্জ বাড়ে। এবং তোমাদের মনে আছে হয়তো একটু আগে আমি তোমাদের বলেছি যে অ্যাটমিক যে সাইজ অর্থাৎ পরমাণুর যে আকার সেটা হয় কমে, সেটা কি হয়, কমে। দেখো নিউক্লিয়ার চার্জ বাড়ছে কিন্তু অ্যাটমিক সাইজ কমে যাচ্ছে, তার মানে আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে। ভালো করে বুঝবে, ধরো এখানে সূর্য আছে, এটা ধরো সূর্য, ঠিক আছে। পৃথিবী যদি ধরো পৃথিবী এইখানে ছিল, এখন যদি পৃথিবীকে আরও সূর্যের কাছে আনো তাহলে কি হবে, পৃথিবীর প্রতি সূর্যের আকর্ষণ বল বেড়ে যাবে, ঠিক আছে। এই জায়গায় ওটা তাই হচ্ছে, দেখো নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে কিন্তু অ্যাটমিক সাইজ কমে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আরও কাছাকাছি চলে আসছে। যখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আরও কাছাকাছি আসবে তার মানে তাদের প্রতি কী হবে, আকর্ষণ বল বেড়ে যাবে, তার মানে নেগেটিভিটি কী হয়, বেড়ে যায়। অর্থাৎ পর্যায়তে যখন বাম থেকে ডান দিকে যাবে তখন নিউক্লিয়ার চার্জ বাড়ে, কিন্তু যেহেতু অ্যাটমিক সাইজ কমে যায় তার ফলে কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি ইএন বলে লিখলাম, সেটা কী হয়, সেটা তোমাদের বেড়ে যায়, বাড়ে, ঠিক আছে। এইটা মাথা রাখবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এটা তোমাদের সূর্য আর পৃথিবীর ব্যাপারটা দিয়ে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। কী বললাম আমি, পর্যায়তে বাম থেকে ডান দিকে এনসি মানে তোমার নিউক্লিয়ার চার্জ সেটা বাড়ে, কিন্তু যেহেতু অ্যাটমিক সাইজ কমে যাচ্ছে ফলে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। কিন্তু ঠিক এর বিপরীতটা হয় যখন তুমি গ্রুপের নিচের দিকে নামো। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এগুলো সবই মুছে দিচ্ছি যাতে আমি লেখার জায়গাটা পাই। দেখো বলে দিই, যখন তুমি গ্রুপে যাবে, গ্রুপ মানে কি, শ্রেণী, গ্রুপে যখন তুমি যাবে এবং যখন তুমি উপর থেকে নিচের দিকে নামবে, কি করবে, যখন তুমি আপ থেকে ডাউনে নামবে, ইউ মানে আপ, ডি মানে ডাউন, ঠিক আছে। যখন তুমি আপ থেকে ডাউনে নামবে তখন মনে রাখবে নিউক্লিয়ার চার্জ বাড়ে, হ্যাঁ বাড়ে, ঠিক আছে। কিন্তু যেহেতু অ্যাটমিক সাইজও বাড়ে, তোমাদের মনে আছে হয়তো একটু আগে দেখেছি অ্যাটমিক সাইজের উপর কত কিছু নির্ভর করে। দেখো নিউক্লিয়ার চার্জ বাড়ছে, কিন্তু যদি অ্যাটমিক সাইজও বাড়ছে তার মানে কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি কমবে। দুটোর মধ্যে পার্থক্যটা দেখো, এখানেও নিউক্লিয়ার চার্জ বাড়ে, এখানেও নিউক্লিয়ার চার্জ বাড়ে, কিন্তু যেহেতু এখানে অ্যাটমিক সাইজ কমে যায়, এখানে যদি অ্যাটমিক সাইজ বেড়ে যায় ফলে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। কেন কমে যায়, ধরো সূর্য এখানে আছে, সূর্যের পৃথিবীর প্রতি টান মোটামুটি একটা আছে, আশা করি বুঝতে পারছো। যদি পৃথিবী একটু দূরে চলে যায়, ঠিক আছে, তাহলে কী হবে, দূরত্ব বাড়ছে বলে আকর্ষণ বল কী হবে, কমে যাবে। ভালো করে বোঝো, দূরত্ব বাড়ছে বলে কী হবে, আকর্ষণ বল কমে যাবে। যেহেতু এখানে অ্যাটমিক সাইজ বেড়ে যায়, অ্যাটমিক সাইজ কখন বাড়ে, যখন ইলেকট্রনের কক্ষপথ সংখ্যা বাড়ে। তার মানে এই যে চার্জটা বাড়ছে, সেই বর্ধিত চার্জ কি হচ্ছে, ইলেকট্রনের যে কক্ষপথ আছে তার মধ্যে শেয়ার হয়ে যাচ্ছে। তার মানে কোনো ইলেকট্রনের কক্ষপথের ওপরেই সে এক্সট্রা প্রেশার দিতে পারছে না, অর্থাৎ আকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে। আর আকর্ষণ ক্ষমতা যেই কমছে ইলেকট্রোনেগেটিভিটিও কমে যাচ্ছে, ঠিক আছে। পর্যায়তে মনে রাখবে বাম থেকে ডান দিকে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, কিন্তু গ্রুপে মনে রাখবে যখন তুমি নিচের দিকে আসবে তখন কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। এই দুটো ট্রেন্ডকে মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন পড়ে এই দুটো ট্রেন্ড দিয়ে, হয়তো আজকেও আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাব।
আচ্ছা, পরের প্রশ্ন, ধাতব বৈশিষ্ট্য অনুযায়ী অধক্রমে সাজাও। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, অধক্রমে, অর্থাৎ সবথেকে বেশিটা কিন্তু প্রথমে থাকবে আর সবথেকে কমটা থাকবে লাস্টে। কোন ব্যাপারে? ধাতব বৈশিষ্ট্যের ব্যাপারে। দেখো, আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে থার্ড পিরিয়ডকে তোমরা ভালো করে পর্যালোচনা করবে। থার্ড পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ থার্ড পিরিয়ড খুব আদর্শ পিরিয়ড বলা হয় একে। অনেক টাইপের যে ট্রেন্ড আছে সেগুলো থার্ড পিরিয়ড দিয়ে কিন্তু খুব সুন্দর করে অ্যানালাইজ করা যায়, থার্ড পিরিয়ড দিয়ে খুব প্রশ্ন পড়ে। আর এনসিইআরটিতে বারবার থার্ড পিরিয়ড দিয়ে ছবি দিয়ে বলা আছে, ঠিক আছে। থার্ড পিরিয়ডে মনে রাখবে, প্রথমে আমাদের সোডিয়াম আছে, তারপর আমাদের ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপর ক্লোরিন আছে। এখানে যদিও ফসফরাস সালফারটাকে ধর্তব্যের মধ্যে আনিনি, মানে ডিসকাস করার জন্য দেয়নি। অ্যান্সার তোমাদের হবে এটা, ঠিক আছে। ধাতব বৈশিষ্ট্য সবথেকে বেশি হচ্ছে সোডিয়ামের আর সবথেকে কম হচ্ছে ক্লোরিনের। এবার এর একটা বাস্তব জিনিস আমি তোমাদের বলি। দেখো, সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে গ্যাস, ঠিক আছে। তাহলে গ্যাস তো ধাতু নয় ডেফিনেটলি, ফলে ক্লোরিনের তো সব থেকে কমই হবে, ঠিক আছে। যদি তুমি থার্ড পিরিয়ডকে দেখো, বলে দিই, দেখো যদি থার্ড পিরিয়ডকে দেখো, তাহলে সোডিয়াম হচ্ছে একদম লেফটে অবস্থান করে, ঠিক আছে। লেফট মোস্ট যে এলিমেন্ট সেটা হচ্ছে তোমাদের সোডিয়াম। মনে রাখবে, পর্যায়ে বাম দিকে, যত বাম দিকে আসবে, বাম দিক, ঠিক আছে, যত বাম দিকে, যত তুমি বাম দিকে আসবে তুমি কি পাবে? তুমি পাবে ধাতু। সব কটা পর্যায়েতেই তাই হয়। আর যত তুমি ডান দিকে যাবে, যত ডান দিকে যাবে তুমি কি পাবে? তুমি পাবে অধাতু। কী পাবে তুমি? তুমি পাবে অধাতু, ঠিক আছে, এটা মনে রাখবে। যত তুমি বাম দিকে যাবে তুমি পাবে ধাতু, যত তুমি ডান দিকে যাবে তুমি পাবে অধাতু। এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে। এবার আরও কটা জিনিস তোমাদের বলে দিই, খুব ভালো করে মনে রাখবে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে তোমাদের থার্ড পিরিয়ডে ধাতু। এরা হচ্ছে কি? থার্ড পিরিয়ডে ধাতু, ঠিক আছে। ঠিক এর পরে থাকে তোমাদের সিলিকন। সিলিকনকে বলা হয় ধাতুকল্প। কি বলা হয়? ধাতুকল্প। এরপর তোমাদের অধাতুগুলো আসে, ফসফরাস, সালফার, তারপর হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। এর মধ্যে মনে রাখবে, এই তিনটে যে আমি অধাতু বললাম, এরা অধাতু। এই তিনটে অধাতুর মধ্যে সবথেকে বেশি অধাতব মৌল বা অধাতব বৈশিষ্ট্য বলতে পারো, সেটা ক্লোরিনের থাকে। আর এদিকে যে আমি বললাম তিনটে ধাতু, এই তিনটে ধাতুর মধ্যে সবথেকে বেশি ধাতব বৈশিষ্ট্য কিন্তু সোডিয়ামের থাকে। অর্থাৎ যদি এই তিনটের মধ্যে বলে, শুধু এই তিনটেই ধাতু, যদি তিনটের মধ্যে বলে যে ধাতব বৈশিষ্ট্য কার বেশি, সোডিয়ামের বেশি হবে। যদি তিনটের মধ্যে বলে ধাতব বৈশিষ্ট্য কার কম, সব থেকে হবে তোমাদের অ্যালুমিনিয়াম, কারণ এই থার্ড পিরিয়ড দিয়ে প্রশ্ন পড়বে। আর যদি বলে থার্ড পিরিয়ডে তোমাদের ধাতুকল্প কোনটা, অ্যান্সার হবে তোমাদের সিলিকন। ক্লিয়ার হয়েছে? অ্যান্সার হবে তোমাদের কি? সিলিকন। আর লাস্টে যদি তিনটের মধ্যে প্রশ্ন পড়ে যে ফসফরাস, এবার দেখো এগুলো নাম দিয়েও মনে রাখবে। ফসফরাস, এটা হচ্ছে তোমাদের সালফার, এটা হচ্ছে তোমাদের ক্লোরিন। তো তোমাদের যদি বলে ফসফরাস, সালফার আর ক্লোরিন, এই তিনটের মধ্যে কে সব থেকে বেশি অধাতু, বা কার মধ্যে সব থেকে বেশি অধাতু বৈশিষ্ট্য আছে, ক্লোরিনের হবে। আর কম সব থেকে কার আছে? ফসফরাসের হবে, ঠিক আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো ছোটো ছোটো ব্যাপার, কিন্তু মনে রাখবে, কারণ এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন বারবার পড়ে। এবার এটা কেন হয়? একটু আগেই আমি তোমাদের বললাম যে যত আমরা পর্যায়েতে, পিরিয়ড বা পর্যায়, বাম দিক থেকে ডান দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে যাব, যত আমরা পর্যায়েতে বাম দিক থেকে ডান দিকে যাব, তত কী হবে? আমাদের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতা, টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন, ইলেকট্রনকে আকর্ষণ করার প্রবণতা কীভাবে বাড়বে, ঠিক আছে। মনে রাখবে, ধাতুরা ইলেকট্রনকে আকর্ষণ করে না, ধাতুরা ইলেকট্রন বর্জন করতে পছন্দ করে, ঠিক আছে। ধাতুরা কী করে? ইলেকট্রন কী করে? বর্জন করে। আর অধাতুরা কী করে? ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। বর্জন আর গ্রহণ লিখলাম। এবার বলো, ইলেকট্রনকে আকর্ষণ যে করবে, সে তো গ্রহণ করার জন্যই করবে, থোড়ি না সে বর্জন করার জন্য করবে। তার মানে অধাতুগুলো যেহেতু গ্রহণ করতে পছন্দ করে, তার মানে যত তুমি ডান দিকে যাবে তত তুমি কী পাবে? অধাতু পাবে, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করতে পছন্দ করে। ওই জন্য ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বাম থেকে ডান দিকে বেড়ে যায় পর্যায়েতে, একটু আগে বলেছি তোমাদের, ঠিক আছে। কারণ অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করতে পছন্দ করে, মানে ইলেকট্রনকে আকর্ষণ করতেও পছন্দ করে, যে আকর্ষণ করবে সে তো গ্রহণই করবে, ঠিক আছে। সুতরাং কী হয়? ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। কিন্তু যত তুমি বাম দিকে আসবে তত ধাতু পাবে। আর ধাতুগুলোর ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, ইলেকট্রন তারা বর্জন করতে চায়। যে বর্জন করবে সে তো আকর্ষণ করবে না, সে কী করবে? সে বরঞ্চ লুজ করার প্রবণতা দেখাবে, ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার প্রবণতা দেখাবে, মানে বর্জন করার প্রবণতা দেখাবে। অর্থাৎ ধাতুগুলো ইলেকট্রো পজিটিভ হয় আর অধাতুগুলো ইলেকট্রো নেগেটিভ হয়। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। বলে দিই, কী বললাম আমি বললাম ধাতুগুলো কিন্তু ইলেকট্রো কী হয়? ইপি বলে লিখছি, ইলেকট্রো পজিটিভ হয়, যেখানে অধাতুগুলো কী হয়? ইলেকট্রো নেগেটিভ হয়, ইএন হয়, ঠিক আছে। এগুলো খাতায় লিখে নিলে ভালো হয়, আমার এখানে লেখার জায়গা কম থাকে, অনেকটা মুখে বেশি করে বলি, ঠিক আছে। কি বললাম?
ধাতুগুলো ইলেকট্রোপজিটিভ হয়, মানে তারা ইলেকট্রনকে বর্জন করতে পছন্দ করে, আর অধাতুগুলো ইলেকট্রোনেগেটিভ হয়, মানে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তারা গ্রহণ করতে বেশি পছন্দ করে। ঠিক আছে, দেখো এটা মনে রাখবে কী করে, আমি তোমায় বলেছিলাম সমাজে কিছু ব্যক্তি থাকে যারা দিতে পছন্দ করে সব কিছু, আর কিছু ব্যক্তি থাকে যারা সমাজকে শুষে নিতে পছন্দ করে, সমাজ থেকে সব নিয়ে নিতে পছন্দ করে। তো যারা খালি নেয় দেয় না কিছুই, তাদেরকে আমরা কী বলি, নেগেটিভ মাইন্ডেড বলি। তো ইলেকট্রোনেগেটিভিটি ধাতুরা আছে, অধাতুরা আছে, মানে অধাতুগুলো খালি নিতে চায়, দিতে কিছু চায় না। ধাতুগুলো ইলেকট্রোপজিটিভ, মানে মেন্টালি তারা খুব পজিটিভ, তারা সব দিতে চায়, ঠিক আছে, বর্জন করতে চায়। ওকে, ক্লিয়ার হলো? তো এইভাবে তোমার মনে রাখতে পারো, আর থার্ড পিরিয়ডটাকে খুব ভালো করে খেয়াল করে মনে রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর সম্পর্কে নিচের কোনটি বা কোনগুলি সঠিক নয়? পারমাণবিক সংখ্যার অধক্রমে মৌলগুলোকে সাজানো হয়েছে। দেখো, প্রথম কথা, পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে, এটা সঠিক, কিন্তু পারমাণবিক সংখ্যা অধক্রমে না ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, সো এটা আমাদের কেটে গেল, মানে এটা সঠিক নয়। তো এইটা আমাদের এখানে অ্যান্সার হতে পারে। ঠিক আছে, নেক্সট বলছে যে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে মৌলগুলোকে সাজানো হয়েছে। পারমাণবিক ভর আধুনিক পর্যায় সারণীতে ব্যবহার করা হয়নি। ম্যান্ডেলিফের পর্যায় সারণী পর্যন্ত পারমাণবিক ভরের উল্লেখ ছিল, অ্যাটমিক মাস। তার মানে এটাও ইনকারেক্ট, মানে এখানে আমাদের অ্যান্সার হতে পারে, কারণ আমাদের বলেছে সঠিক নয়গুলো বার করতে। নেক্সট বলেছে আইসোটোপগুলিকে সঠিকভাবে পাশাপাশি গ্রুপে রাখা হয়েছে। দেখো, আধুনিক পর্যায় সারণীতে তুমি আইসোটোপ পাও না, মৌলগুলো পাও, তার মানে এটাও ইনকারেক্ট, মানে এটা আমাদের অ্যান্সার হতে পারে। পরেরটা বলছে পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রমে মৌলগুলোকে সাজানো হয়েছে, এইটা কারেক্ট, তার মানে এইটা আমাদের অ্যান্সার এখানে হবে না। তার মানে আমাদের কোন কোনগুলো সঠিক নয় আমরা বলতে পারি, এ আমাদের সঠিক নয়, বি আমাদের সঠিক নয়, সি আমাদের সঠিক নয়। এগুলো হচ্ছে আমাদের কি, আমি লিখেও দিচ্ছি, সঠিক নয়। অ্যাকচুয়াল যে প্রশ্ন ছিল তাতে এরকম অপশান ছিল, এ ইনকারেক্ট, বি ইজ ইনকারেক্ট, এ বি সি অল আর ইনকারেক্ট, এ বি সি ডি অল আর ইনকারেক্ট। ওইখানে আমাকে এই অপশানটা ক্লিক করতে হতো। ঠিক আছে, আমি অপশানগুলো রাখিনি, মুখে বলে দেবো, তাই এইটা আমাদের কারেক্ট নয়, এ বি সি আমাদের কী নয়, সঠিক নয়, সেই জন্য এখানে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? দেখো, এইখানে যে কটা রয়েছে তাদের মধ্যে তো বটেই, এমনকি পুরো পিরিয়ডিক টেবিলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সর্বোচ্চ। তো অ্যান্সার আমাদের কী হবে, ফ্লোরিন হবে। এটা কেন হয়? দেখো, এখানে একটা বিশেষ গ্রুপের কথা তোমাদের কিন্তু বলা হয়েছে, সেই গ্রুপটা হচ্ছে আমাদের 17th গ্রুপ, যেটাকে আমরা বলি হ্যালোজেন মৌলের গ্রুপ। ঠিক আছে, 17th গ্রুপ, 17 গ্রুপ হচ্ছে হ্যালোজেন মৌলের গ্রুপ, হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপে প্রথম যে মৌল সেটা হচ্ছে আমাদের ফ্লোরিন। ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 9। তারপর থাকে ক্লোরিন, 17th। তারপর থাকে আমাদের ব্রোমিন, 35। তারপর থাকে আমাদের আয়োডিন, ঠিক ব্রোমিনের উল্টো 53। এইভাবে তোমাদের নামতে থাকে। তারপর থাকে অ্যাসেটিন, 85। ঠিক আছে, মনে রাখবে গ্রুপে, একটু আগেও তোমাদের ইনফ্যাক্ট বলেছি কথাগুলো, গ্রুপে যখন তুমি নামছো, আপ আছে, যখন তুমি ডাউনে নামছো, গ্রুপে যখন তুমি ডাউনে নামছো তখন কি হয়, একটু আগেই বলেছি যে গ্রুপে, লিখেও দিচ্ছি তোমাদের, গ্রুপে যত নিচে নামবে, ঠিক আছে, যত নিচে নামবে কী হবে তোমাদের, ইলেকট্রোনেগেটিভিটি ইএন বলে নিচ্ছি, মানে তড়িৎ ঋণাত্মকতা, যেটা এখানে বাংলায় তড়িৎ ঋণাত্মকতা বলাও আছে, সেটা কী হয় তোমাদের, কমবে। এই যে ফ্যাক্টটা, এটাকে একটু মনে রাখবে, গ্রুপে যত তুমি নিচের দিকে নামবে তত তোমার কী হবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে। এটা কেন হয়? এটা হয় এই কারণে, কারণ দেখো, নিউক্লিয়াস যে চার্জ হয় সেটা তোমাদের বাড়ে, ডেফিনেটলি বাড়ে, কিন্তু যে পরমাণুর আকার সেটা তোমাদের কী হবে, সেটাও বাড়ে। ঠিক আছে, তো নিউক্লিয়ার চার্জ বাড়লেও যেহেতু পরমাণুর আকার বেড়ে যায়, তো নিউক্লিয়ার চার্জটা কী হয়, ডিস্ট্রিবিউট হয়ে যায়, কোনো একটা অংশে বেশি পরিমাণ থাকতে পারে না। ঠিক আছে, এবার এই আকার বাড়ার মানে হচ্ছে, ধরো এইখানে আছে আমাদের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, যত দূরত্ব বাড়বে তত কী হবে, আকর্ষণ বল কমে যায়। তাহলে উইক আকর্ষণ বল দিয়ে নিউক্লিয়াস শেষ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে ভালো করে ধরে রাখতে পারে না, তার ফলে কী হয়, ইলেকট্রনগুলো বেরিয়ে যাবার প্রবণতা থাকে। এবার আমরা ঋণাত্মকতা বলতে কি বুঝি, ধরে রাখার প্রবণতাকে আমরা ঋণাত্মকতা, একটু আগে বলেছি, ধরে রাখার প্রবণতাকে আমরা কি বলি, তড়িৎ ঋণাত্মকতা বলি। এখানে তো আকার বেড়ে যাচ্ছে বলে ইলেকট্রনগুলোকে ধরে রাখতে নিউক্লিয়াসের প্রবলেম হচ্ছে, তার মানে ইলেকট্রনগুলো বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি হচ্ছে। ঠিক আছে, এই জন্য কী হয়, যত তুমি গ্রুপের নিচের দিকে নামবে তত ইলেকট্রনগুলো বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়, কিন্তু গ্রুপে যত তুমি ওপর দিকে উঠবে
তত ইলেকট্রনগুলো ধরে রাখার প্রবণতা বেশি দেখা যায়। এখানে দেখো ফ্লোরিন সবার উপরে আছে, মানে ইলেকট্রন ধরে রাখার প্রবণতা ফ্লোরিনের সব থেকে বেশি হবে, আয়োডিন সব থেকে নিচে আসে, মানে এই লিস্ট অনুযায়ী আয়োডিন সব থেকে নিচে আছে, মানে আয়োডিনের কী হবে, ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি দেখা যাবে। আয়োডিনের দেখা যাবে বর্জন করার প্রবণতা, টু লুজ ইলেকট্রন, আর ফ্লোরিনের দেখা যাবে টু হোল্ড ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনকে ধরে রাখার প্রবণতা দেখা যাবে। ফলে ফ্লোরিনের সব থেকে বেশি হবে তড়িৎ ঋণাত্মকতা, যেখানে আয়োডিনের সব থেকে কী হবে, কম হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং মনে রাখবে ফ্লোরিনের শুধু এই গ্রুপে নয়, সারা পিরিয়ডিক টেবিলে ফ্লোরিনের যে ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, অর্থাৎ ও সব থেকে চায় ইলেকট্রনকে ধরে রাখতে হবে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের যে প্রশ্ন আছে সেখানে যাব। পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায়ে সব থেকে বেশি অধাতু আছে? অ্যান্সার তোমাদের হবে সেকেন্ড পিরিয়ড। সেকেন্ড পিরিয়ডে অফিসিয়ালি 4টে অধাতু এবং একটা নিষ্ক্রিয় গ্যাস থাকে। ঠিক আছে, দেখো বলে দিই, বোরন, বোরন হচ্ছে সেকেন্ড পিরিয়ডের ধাতু কল্প। ঠিক আছে, ধাতু কল্প, বোরন হচ্ছে কি ধাতু কল্প, প্লাস 4টে অধাতু। ঠিক আছে, 4টে অধাতু, 4টে অধাতু কী কী তাও তোমাদের বলে দিচ্ছি। এক হচ্ছে তোমাদের কার্বন, কার্বন, নাইট্রোজেন, নেক্সট হচ্ছে তোমাদের অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমাদের আনঅফিসিয়ালি, যেটাকে ধরা হয় না যদিও সেটাও একটা অধাতু, সেটা হচ্ছে নিয়ন। ঠিক আছে, টোটাল তাহলে কটা হচ্ছে, 4টে অধাতু আর আনঅফিসিয়ালি একটা, মানে টোটাল 5টা। তো দেখতে পাচ্ছ 5টা টোটাল অধাতু এখানে আছে, তো অ্যান্সার আমাদের এখানে 2 নম্বর যে পিরিয়ড সেটা আমাদের অ্যান্সার হয়। ঠিক আছে, এবার যদি 3 নম্বর পিরিয়ডের কথা বলি, দেখো লিখেও দিই তোমাদের, 3 নম্বর পিরিয়ডে সিলিকন হচ্ছে তোমাদের ধাতুকল্প। ঠিক আছে, সিলিকন, এসআই, সিলিকন, সিলিকন হচ্ছে তোমাদের ধাতুকল্প, এটা হচ্ছে তোমাদের ধাতুকল্প, ধা ক বলে লিখছি। ঠিক আছে, সিলিকনের সাথে সাথে 3 নম্বর পিরিয়ড তোমাদের 3টে অধাতু থাকে, 3 অধাতু, 3টে অধাতু। কি কি? ফসফরাস, সালফার, আর হচ্ছে ক্লোরিন। আর একটা অধাতু থাকে যেটা হচ্ছে আর্গন, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ওই জন্য ওটাকে আলাদা করে দেখছি। তো টোটাল তাহলে কটা হলো, 4টে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 2 নম্বর পিরিয়ডে 5টা আর 3 নম্বর পিরিয়ডে 4টে থাকে। আচ্ছা, 1 নম্বরে যদি আমি আসি, 1 নম্বরে 2টো অধাতু থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম, যার মধ্যে হিলিয়াম কিন্তু আবার নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তো অফিসিয়ালি একটা, আনঅফিসিয়ালি 2টো। 4 নম্বর যদি পিরিয়ডে এই দুটোই, আচ্ছা 1 নম্বর পিরিয়ডে কিন্তু কোনো ধাতুকল্প থাকে না। ঠিক আছে, নো ধাতুকল্প, তাহলে কটা হলো, 2টো অধাতু। ঠিক আছে, 2টো। 4 নম্বর পিরিয়ডে যদি আমি যাই তাহলে আমি দেখব যে জার্মেনিয়াম, জিই, এবং হচ্ছে আর্সেনিক, এরা হচ্ছে ধাতুকল্প, ধয়াকার ক বলে লিখছি, ধাতুকল্প। ঠিক আছে, প্লাস এদের সাথে সাথে সেলেনিয়াম, ব্রোমিন, এই দুটো হচ্ছে অফিসিয়ালি অধাতু, তার মানে 2টো অধাতু। ঠিক আছে, 2টো কি অধাতু, এবং তার সাথে সাথে থাকে ক্রিপ্টন। ক্রিপ্টন হচ্ছে তোমাদের অধাতু হলেও যেহেতু নিষ্ক্রিয় গ্যাস আলাদা করে লেখা হয়, তাহলে অফিসিয়ালি 2টো, কিন্তু আনঅফিসিয়ালি কটা হলো, 3টে। ঠিক আছে, 3টে অধাতু হলো। তো তুমি দেখতেই পাচ্ছ পরিষ্কার, এখানে 3টে অধাতু, এখানে 2টো, এখানে 5টা, এখানে 4টে, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, 2 নম্বরটা অ্যান্সার হবে। ঠিক আছে, কোনটা অ্যান্সার হবে, 2 নম্বর আমাদের অ্যান্সার হবে। ওকে, টোটাল অ্যানালাইজ করে তোমাদের বললাম। চলো নেক্সট পরের প্রশ্নে। আগে যা যা বুঝিয়েছি যদি সেগুলো ভালো করে বুঝে থাকো তাহলে এই প্রশ্নটা তুমি হাওয়ায় উড়িয়ে দেবে। ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে, ঠিক আছে, ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে যাওয়ার সময় তড়িৎ ঋণাত্মকতা কী হয়? একটু আগেই তোমাদের বুঝিয়েছি, গ্রুপে যখন আপ থেকে ডাউনে যাও, নিচের দিকে যাবে, তো তড়িৎ ঋণাত্মকতা কী হবে, তোমার কমতে থাকবে। তো ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে গেলে কী হবে, কমে যায়, তড়িৎ ঋণাত্মকতা কী হবে, তোমাদের কমে যাবে। ঠিক আছে, গ্রুপে আবারও বলে দিচ্ছি, মনে রাখবে, যত তুমি গ্রুপে নিচে যাবে, ঠিক আছে, নিচে যাবে, যত তুমি গ্রুপে নিচে যাবে তত তোমার কী হবে, ইলেকট্রোনেগেটিভিটি, যেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, সেটা কী হয়, তোমাদের কমবে। কেন কমবে? 2টো কারণ বলেছি। এক হচ্ছে তোমাদের অ্যাটমিক নাম্বার বাড়ছে, অ্যাটমিক নাম্বার বাড়ার জন্য নিউক্লিয়ার চার্জ বাড়ছে। ঠিক আছে, তো আমি এটাকে অ্যাটমিক নাম্বার বাড়া বলছি না, নিউক্লিয়ার চার্জ বাড়ছে এটাই বলছি। ঠিক আছে, নিউক্লিয়ার চার্জ বাড়ে,
বাড়ে, ঠিক এনসি বলে লিখছি। আর নিউক্লিয়ার চার্জ বাড়লেও যেহেতু পরমাণুর আকার বাড়ে, আর পরমাণুর আকার কেন বাড়ে এটাও বলেছি। পরমাণুর আকার এই কারণে বাড়ে কারণ দেখতে পাচ্ছ যে শেল বেড়ে যাচ্ছে, ইলেকট্রনের যে কক্ষপথের সংখ্যা সেটা বাড়ছে, ঠিক আছে। সো আকার বাড়ে, একটার সঙ্গে একটা রিলেটেড, আকার বাড়ে, ঠিক আছে। তো যেহেতু দেখো অ্যাটমিক নাম্বার বাড়ছে মানে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, আর ইলেকট্রন কক্ষপথের সংখ্যা বাড়ছে মানে আকার বাড়ছে। তো এই দুটো কারণ হচ্ছে দায়ী। পুরো ফ্যাক্ট হচ্ছে ওই চারটে ফ্যাক্ট হচ্ছে পুরো, তার মধ্যে দুটো ফ্যাক্ট আমি লিখেছি। চারটে ফ্যাক্ট কী কী আমি আবারও বলে দিচ্ছি, ভালো করে বোঝো। পারমাণবিক সংখ্যা বাড়ছে মানে প্রোটনের পরিমাণ বাড়ছে। প্রোটনের পরিমাণকেই, প্রোটনের যে চার্জ তাকে বলা হয় নিউক্লিয়ার চার্জ। কেন বলা হয় এটাও একটা মনে রাখার মতো ফ্যাক্টর। নিউক্লিয়ার চার্জ কেবলমাত্র প্রোটনের চার্জকেই কেন বলা হয়, এই কারণে বলা হয় কারণ আমরা যখন নিউক্লিয়াস দেখি, মনে রাখবে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকে আর থাকে প্রোটন। নিউট্রনের চার্জ 0 হয় আর প্রোটনের চার্জ হয় প্লাস। যেহেতু নিউট্রনের চার্জ হয় না সেহেতু প্রোটনের চার্জটাকেই নিউক্লিয়াসের চার্জ বলা হয়। সেহেতু নিউক্লিয়াসের যে চার্জ এনসি বলে লিখছি সেটা হচ্ছে প্রোটনের চার্জকেই বোঝানো হচ্ছে। এবার অ্যাটমিক নাম্বার যত বাড়বে, অ্যাটমিক নাম্বার কাকে বলা হয়? প্রোটন সংখ্যাকেই তো আমরা অ্যাটমিক নাম্বার বলি। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যেহেতু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয় সেহেতু আমরা বলতে পারি যে প্রথাগতভাবে ইলেকট্রন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি তো প্রোটন সংখ্যাকেই আমরা পারমাণবিক সংখ্যা বলি। অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যাকে বোঝানো হয়। প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সেম থাকে, সেই জন্য ইলেকট্রন সংখ্যাকেও আমরা পারমাণবিক সংখ্যা বলতে পারি। ওকে, তো প্রোটনের চার্জ বাড়ছে কারণ কি? পারমাণবিক সংখ্যা বাড়ছে মানে প্রোটনের সংখ্যা বাড়ছে, মানে প্রোটনের যত সংখ্যা বাড়বে তত চার্জ বাড়বে, ঠিক আছে। এই জন্য নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়। কিন্তু যেহেতু ইলেকট্রনের কক্ষপথ বাড়ছে সেহেতু কী হয়? আকার বাড়ছে। তো দুটোই যেহেতু বাড়ছে, ওভারঅল এফেক্টে কী হয়? এই যে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। ক্লিয়ার হলো? তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? কমে যায়, কারণ ফ্লোরিন সবার উপরে থাকে আর আয়োডিন অনেকটা নিচের দিকে থাকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? কমে যায়। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন ভালো প্রশ্ন। নিচের কোন গ্রুপে এই ধর্মগুলি পাওয়া যায়? কী কী ধর্মের কথা বলা হয়েছে? এরা সকলেই হচ্ছে ধাতু। নেক্সট বলেছে এই মৌলগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এবং থার্ড বলেছে সকলের যোজক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। যোজক ইলেকট্রন বলতে একটু আগে বলেছি সেই সমস্ত ইলেকট্রনগুলিকে বলা হয় যারা ওই মৌলের শেষ ইলেকট্রন কক্ষপথে থাকে, ঠিক আছে। দেখো এটা অ্যান্সার তোমাদের হবে ক্ষারীয় মৌল। ক্ষারীয় মৌলের গ্রুপ কোনটা? যেখানে তোমাদের আছে লিথিয়াম, তারপর আছে তোমাদের সোডিয়াম, তারপরে তোমাদের পটাশিয়াম, তারপর তোমাদের আছে রুবিডিয়াম, তারপর তোমাদের আছে সিজিয়াম, এই যে গ্রুপটা, এবং লাস্ট তোমাদের ফ্রান্সিয়াম। এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে তোমাদের কী বলা হয়? ক্ষারীয় মৌলের গ্রুপ বলা হয়, অ্যালকালি মেটাল, ঠিক আছে। ইংরেজিতে কী বলা হয়? অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল। মনে রাখবে হাইড্রোজেনকে এদের উপরে বসানো হয়, ঠিক হাইড্রোজেন এরকম জায়গায় এইচ বলে লেখা যায়, কিন্তু হাইড্রোজেন কিন্তু এই অ্যালকালি মেটালের মধ্যে পড়ে না, ঠিক আছে। হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যে মেটালগুলো, মানে এখানে মৌলগুলো অ্যাকচুয়ালি রয়েছে, যদিও হাইড্রোজেন মেটাল নয়, হাইড্রোজেন হচ্ছে অধাতু, এই হচ্ছে অধাতু, ঠিক আছে। ফার্স্ট গ্রুপের 1 নম্বর যে অধাতু সেটা হচ্ছে প্রথমেই থাকে হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন সমেত বাকি যে কটা লিখেছি এরা সবাই ফার্স্ট গ্রুপের অংশ, প্রথম গ্রুপ, ফার্স্ট গ্রুপ, ঠিক আছে, প্রথম গ্রুপের অংশ। কিন্তু তৎসত্ত্বেও হাইড্রোজেনকে এই গ্রুপটার মধ্যে ধরা হয় না। এর কারণ হচ্ছে ফার্স্ট গ্রুপে একমাত্র অধাতু হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। ফার্স্ট গ্রুপের একমাত্র অধাতুকে হাইড্রোজেন। ওকে ওকে, এটা মনে রাখবে। আচ্ছা, এর সঙ্গে একটা জিনিস গোলায়, ফার্স্ট পিরিয়ডের কটা অধাতু আছে? মনে রাখবে ফার্স্ট গ্রুপে একটাই অধাতু আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। কিন্তু ফার্স্ট পিরিয়ডে মানে প্রথম পর্যায়ে দুটো অধাতু আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। পর্যায় অনুযায়ী দুটো, গ্রুপ অনুযায়ী একটা। প্রথম গ্রুপে একটাই অধাতু আছে, হাইড্রোজেন। প্রথম পর্যায়ে দুটো অধাতু আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম, ঠিক আছে। এটা মনে রাখবে, ভীষণ গোলায়। আর এই যে লাল কালিতে যেগুলো রেখেছি এই গ্রুপটাকে কি বলা হয়? অ্যালকালি মেটাল, বাংলায় বলা হয় ক্ষারীয় মৌল, ঠিক আছে। এদের প্রত্যেকের যে যোজক ইলেকট্রন অর্থাৎ শেষ কক্ষপথে থাকা ইলেকট্রন হচ্ছে 1 করে। প্রথমে আমি তোমাদের এই ব্যাপারে কথা বলেছি, একদম ফার্স্ট যে লিস্ট আছে ওখানে দেখে নিও। আর একটা জিনিস কী বললাম, যে এরা সবাই কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
আর এই যে লাল রঙের যে গ্রুপটা, এটা সবাই কিন্তু ধাতু, মেটাল বলে লিখেই দিয়েছি, এরা সবাই হচ্ছে কি ধাতু। হলো ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি আছে? অ্যান্সার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ক্লোরিন অ্যান্সার হবে। এবার একটা জিনিস ভালো করে বোঝো, ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে ফার্স্ট বোঝো। ধরো এখানে একটা অ্যাটম আছে, এটা হচ্ছে একটা অ্যাটম মানে পরমাণু। এই অ্যাটমে কিছু ইলেকট্রন অ্যাড হচ্ছে, ঠিক আছে, এবং অ্যাড হওয়ার কারণে এই অ্যাটম থেকে কিছু এনার্জি বাইরে আসে। যে পরিমাণ এনার্জি বাইরে আসে একটা ইলেকট্রনকে গ্রহণ করার জন্য, সেইটাকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি। এটাকে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে মাপা হয়। কিসে মাপা হয়? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে, বা কিলো জুল পার মোলও মাপা হয়। একে এর যে ইউনিট হয় সেটা হয় কিলো জুল পার মোল, ঠিক আছে, কিলো জুল পার মোল। আচ্ছা, এগুলো তো একটু হাই লেভেলের কথা, যদিও জেনে রাখতে পারো, লেগে যাবে অনেক সময়। যাই হোক, কী বললাম আমি, ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলা হয়? একটা অ্যাটমের শেষ কক্ষপথে ইলেকট্রনকে অ্যাড করার জন্য, ইলেকট্রনকে গ্রহণ করার জন্য যে পরিমাণ এনার্জি রিলিজড হয়, সেই পরিমাণ এনার্জি রিলিজড হলে, সেই যে পরিমাণ যে এনার্জি রিলিজড হচ্ছে তাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। মানে এটা পরিমাপযোগ্য একটা বিষয়। এর আগে তুমি যেটা পড়লে সেটা কিন্তু পরিমাপযোগ্য বিষয় ছিল না, ঠিক আছে। একটু আগে কি পড়েছো বলো, সেইটা কিন্তু পরিমাপযোগ্য বিষয় ছিল না, একটু আগে যেটা পড়েছো। ওকে, এবার ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু পরিমাপযোগ্য বিষয়। কেন পরিমাপযোগ্য বিষয়? কারণ তুমি দেখতে পাচ্ছ কতটা এনার্জি রিলিজড হচ্ছে, সেইটাকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলছি। এনার্জি তো মাপা যায়, সেই জন্য এটা পরিমাপযোগ্য বিষয়, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে বোঝো, একটু আগে কী পড়েছো? ইলেকট্রন নেগেটিভিটি বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু টেন্ডেন্সি, প্রবণতা, ওটাকে মাপা যায় না, ওই জন্য ওর কিন্তু কোনো একক নেই, ঠিক আছে। এটার কিন্তু একক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারলে, এটা আমি মুছে দিচ্ছি। এবার আসল কথাটা বলি। দেখো, যদি তুমি শ্রেণীতে দেখো, শ্রেণীতে কি হয়, যত তুমি উপরে থাকো, আপে ইউ মানে আপ, যত তুমি উপরে থাকো তত কি হয়, এই অ্যাফিনিটি বা ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়, বেশি হয়, ঠিক আছে। কিন্তু যত তুমি ডাউনে যাবে, নিচে যাবে, তত কি হয়, এটা কমতে থাকে, ঠিক আছে। কি বললাম? যত তুমি উপরে থাকবে তত তোমার এটা বেশি হয়, আর যত তুমি নিচে যাবে শ্রেণী বরাবর, তত ইলেকট্রন অ্যাফিনিটি কী হয়, কমতে থাকে, ঠিক আছে। এবার এখানে একটা স্পেশাল গ্রুপের কথা বলা হয়, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কোন গ্রুপ? 17th গ্রুপ মানে হ্যালোজেন গ্রুপ। 17th গ্রুপ মানে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপে আমরা জানি ফ্লোরিন সবার প্রথমে থাকে, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তার মানে ফ্লোরিনের সব থেকে বেশি হওয়া উচিত ছিল। এই যে লাল কালিতে যা লিখেছি তাই অনুযায়ী ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিন যেহেতু সবার উপরে, ফ্লোরিনের সব থেকে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় না। সব থেকে বেশি কার হয়? ক্লোরিনের হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তার আমি যদি সাজিয়ে লিখি, আমি লিখব প্রথমে আমাদের ক্লোরিন থাকে, তারপর আমাদের ফ্লোরিন থাকে, তারপর আমাদের নর্মাল ট্রেন্ড ফলো হয়, মানে ব্রোমিন, তারপরে হচ্ছে তোমাদের আয়োডিন হয়, ঠিক আছে। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হচ্ছে তোমাদের ট্রেন্ড হয়ে দাঁড়ায়। এবার এটা কেন হয়? দেখো, এর কারণ হচ্ছে, মনে রাখতে হবে যে ফ্লোরিনের যে অ্যাটমের যে সাইজ সেটা ছোট ক্লোরিনের তুলনায়, ঠিক আছে। এবার ফ্লোরিন যদি একটা ইলেকট্রন নিতে চায়, ধরো একটা ইলেকট্রনও নিতে চাইছে, যেহেতু ওর ঘরটা ছোট, সেহেতু অলরেডি যারা আছে, যে ইলেকট্রনগুলো আছে, তারা প্রতিবাদ জানায়। তারা বলে, না, আমি নতুন জনকে আমরা নেব না, কারণ আমাদেরই থাকতে প্রবলেম হচ্ছে, তুমি কেন ভাই আরেকজনকে ঢোকাচ্ছ? এই একটাই ঘরে তুমি কেন আরেকজনকে অ্যালাউ করছো? আমরা তো অলরেডি থাকতে পারছি না। এবং এই প্রতিবাদ করতে গিয়ে ওরা কী করে, যে পরিমাণ এনার্জি বেরোনোর কথা ছিল তার কিছুটা ব্যবহার করে ফেলে। ধরো 100 ইলেকট্রন ভোল্ট এনার্জি এখান থেকে বেরোনোর কথা ছিল এই একটা ইলেকট্রন অ্যাড করার জন্য, কিন্তু বাকি ইলেকট্রনগুলো প্রতিবাদ জানাতে গিয়ে কী করে, ওর থেকে 70 ইউনিট খেয়ে নেয়, ব্যবহার করে ফেলে। তার মানে বেরোয় কতটা? 30 ইলেকট্রন ভোল্ট বেরোচ্ছে, 100 থেকে 70 খেয়ে নিলে 30 থাকে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে সেটা হয় না। ক্লোরিনের ক্ষেত্রে কী হয়, যখন ইলেকট্রন ওর কাছাকাছি আসে, ও বলে এসো, সাদর আমন্ত্রণ করে ওকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে তার ওর বাড়িতেই রেখে দেয়। অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাড করার সময় যদি 100 কিলোজুল বা 100 ইলেকট্রন ভোল্ট এনার্জি বেরোনোর দরকার থাকতো, তো সেটাই বেরোয়। ফ্লোরিনের ক্ষেত্রে সেটা খানিকটা ইউজড হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রন অ্যাফিনিটি বলতে আমরা এনার্জিকে বুঝি, ফ্লোরিনের ক্ষেত্রে যেহেতু কম এনার্জি বেরোচ্ছে, ফলে ফ্লোরিনের কী হয়, ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়,
যেখানে ক্লোরিনের পুরোটাই বেরোয় বলে ওর ইলেকট্রন অ্যাফিনিটি বেড়ে যায়। এটা হচ্ছে রিজন। এর কারণ মেন রিজন হচ্ছে ফ্লোরিনের যে অ্যাটমের সাইজ সেটা কম হয়, ছোট হয়, ক্লোরিনের ক্ষেত্রে একটু বড় হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন রিজন। তো অ্যান্সার আমাদের কী হবে? ক্লোরিন এখানে অ্যান্সার হবে, ফ্লোরিন কিন্তু অ্যান্সার হবে না। এটা আমি বারবার বলছি। এটা আরও ভালো বোঝানো যায় সাবশেল থিওরি দিয়ে। ঠিক আছে, ফ্লোরিনের হচ্ছে 2p, ক্লোরিনের হচ্ছে 3p। 2p যে সাবশেল, এটা সাবশেলের নাম। তোমার বাড়ি যেমন যদি কলকাতা হয় দেখো না, অমুক লেন এত নম্বর বাড়ি লেখা থাকে, ওরকম একটা বলতে পারো। মানে যত সিম্পলেস্ট ভাষায় বলা যায় সেটাই বলছি। ফ্লোরিনের যে সাবশেল সেটা হচ্ছে 2p, লাস্ট শেল। আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 3p। 2pর সাইজ 3pর থেকে ছোট হয়, ওই জন্য 2pতে নতুন ইলেকট্রন অ্যাড করতে গেলে যে ইলেকট্রনগুলো অলরেডি আছে তারা ওই ইলেকট্রনকে গ্রহণ করতে চায় না, এবং এই প্রতিবাদ জানাতে গিয়ে ওরা কী করে, অনেকটা এনার্জি এখানে ব্যবহার করে ফেলে। ফলে যে পরিমাণ এনার্জি বেরোয় সেটা কমে যায়, যা বেরোনো কথা তার থেকে যদি ব্যবহার করে ফলে এনার্জি কমে যাবে। ক্লোরিনের ক্ষেত্রে তা হয় না। 3p সাবশেল অনেক বড় হয়, মানে কম্পেয়ার টু ফ্লোরিন 2pর থেকে বড় হয়, তার ফলে ইলেকট্রন অনায়াসে ওর মধ্যে ইনক্লুড হতে পারে, ফলে পুরো এনার্জিটাই রিলিজড হয়। আর যে পরিমাণ এনার্জি রিলিজড হচ্ছে কোনো ইলেকট্রন গ্রহণ করতে গিয়ে তাকে আমি ইলেকট্রন অ্যাফিনিটি বলছি। ফলে ক্লোরিনে ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রটা বেশি হয়, কারণ এনার্জি রিলিজড বেশি হয়। ফ্লোরিনের ক্ষেত্রে সেটা কমে যায়। ঠিক আছে, আরও ভালো করে বললাম। চলো নেক্সট, পরের প্রশ্নে। দেখো, একটু আগে আমরা সব কিছু নিয়ে আলোচনা করেছি। ইলেকট্রন বন্ড নিয়ে আলোচনা করছি, ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের যে বন্ড সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তড়িৎ ধনাত্মকতা নিয়ে আলোচনা করছি, পরমাণু আকার নিয়ে আলোচনা করছি। তো এই সব কটাই কিন্তু আমরা কী থেকে পেতে পারি? পিরিয়ডিক টেবিল থেকে পেতে পারি। ঠিক আছে, কিন্তু পিরিয়ডিক টেবিল থেকে আমরা নিউট্রন এবং প্রোটনের অনুপাত সম্পর্কে কোনো আইডিয়া পাই না। প্রোটন সংখ্যা সম্পর্কে আইডিয়া পাই, কিন্তু নিউট্রন কতটা রয়েছে সেটা নিয়ে আমরা কোনো আইডিয়া পাই না। সেটি এইটা কিন্তু পর্যায় সারণীর মৌলের পর্যায়গত বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল প্রশ্ন। ঠিক আছে, অনেকে অসুবিধা বোধ করবে। আর এটা কিন্তু বন্ড নয়, এটা হচ্ছে বন্ড, BOND। ঠিক আছে, বন্ড একটু বাংলা লিখতে গিয়ে ভুল হয়েছে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে সঠিক আয়নাইজেশন পোটেনশিয়ালের ক্রম কোনটি হয়? ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে। দেখো, আয়নাইজেশন পোটেনশিয়াল আমি তোমাদের কী বলেছিলাম, এখানে পর্যায়ের কথা বলেছে এবং থার্ড পিরিয়ডের কথা বলেছে। পর্যায়েতে আমি তোমাদের কী বলেছিলাম, যত তোমাদের বাম থেকে ডান দিকে যায়, ঠিক আছে, তত বাড়বে। আমি তোমাদের এটা আগের দিনও বলেছিলাম যে আয়নাইজেশন পোটেনশিয়াল যত বাম থেকে ডান দিকে যাবে, বাম দিক থেকে যত ডান দিকে যাবে তত কী হবে, সেটা বাড়বে। এবার দেখো, এখানে থার্ড পিরিয়ডের কথা বলেছে। তোমাদের সোডিয়াম থাকে, ঠিক আছে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপরে ক্লোরিন। এবং আমরা জানি যে আমরা এই ক্ষেত্রে নিষ্ক্রিয় যে গ্যাস আছে সেটাকে আমরা নিই না। ঠিক আছে, এবার উচিত কী ছিল, যে যত আমরা ডান দিকে যাবে তত এটা বাড়বে। আয়নাইজেশন পোটেনশিয়াল কাকে বলে আমি তোমাদের আগের দিনও বলেছিলাম। ধরো এখানে একটা অ্যাটম আছে, সেই অ্যাটম একটা ইলেকট্রনকে বর্জন করবে। তার জন্য যে পরিমাণ এনার্জি সে ব্যবহার করে সেটাকে আমরা বলি আয়নাইজেশন পোটেনশিয়াল। আমি মনে রাখার ফর্মুলা বলেছিলাম যে পোটেনশিয়ালে আছে, আর যখন একটা অ্যাটম একটা ইলেকট্রনকে বর্জন করে তখন সে পজিটিভ আয়নে পরিণত হয়। তাহলে পজিটিভেও আছে, পোটেনশিয়ালেও আছে, বা পোটেনশিয়ালে P আছে, পজিটিভেও P আছে, ইংলিশ যদি ধরো। তো এইভাবে মনে রাখতে বলেছিলাম যে আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে পজিটিভ আয়ন তৈরির পদ্ধতি। খুব সিম্পলেস্ট ভাষায় বলতে গেলে খুব সরল, এর সরলতম ব্যাখ্যা এটা নয়, তবুও তোমাদেরকে মনে রাখার জন্য, কারণ এর বেশি তো লাগবে না গ্রুপ ডি লেভেলে। তো আমরা কী বলতে পারি, যে আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে পজিটিভ আয়ন তৈরির পদ্ধতি। পোটেনশিয়ালেও আছে, পজিটিভেও আছে, এভাবে মনে রাখবে। আর একটা আটম বা একটা পরমাণু পজিটিভ কখন হয়, যখন সে একটা ইলেকট্রনকে বর্জন করে। ঠিক আছে, তার মানে একটা ইলেকট্রনকে বর্জন করতে গেলে যে পরিমাণ এনার্জি ও ব্যবহার করে সেটাকে আমরা বলি আয়নাইজেশন পোটেনশিয়াল। আর সেটা কি বলেছিলাম, যে পর্যায়েতে যদি তুমি যাও, এখানে দেখতে পাচ্ছ পর্যায়ের তোমাদের ব্যাপার রয়েছে, সেই জন্য পর্যায়ের কথা বলছি। পর্যায়েতে যদি তুমি যাও, বাম দিক থেকে ডান দিকে তোমাদের কী হয়, বাড়বে। ঠিক আছে, তার মানে সবথেকে বেশি আয়নাইজেশন পোটেনশিয়াল কার থাকার কথা ছিল কিন্তু ক্লোরিনের। ঠিক আছে, তারপর কার, সালফারের, তারপর কার, ফসফরাসের, তারপর সিলিকনের, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়ামের, সব থেকে কম কার হওয়ার কথা ছিল, সোডিয়াম। এবার দেখো, এখানে সোডিয়ামের পরে গ্রেটার, মানে সোডিয়াম ইজ মোর গ্রেটার কোথায় লেখা আছে, এই সি অপশানে মোর গ্রেটার আছে, এটাকে ফার্স্ট কাটো, এটাকেও ফার্স্ট কেটে দাও, কারণ এই দুটো তো অপশান হবেই না। অপশান আমাদের বি দাগ হবে অথবা আমাদের ডি দাগ হবে। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে, হওয়া উচিত ছিল এইটা, যে এরকম হবে, এরকম হবে। ঠিক আছে, এই হবে, এরকম হবে। অর্থাৎ ক্লোরিনের সব থেকে বেশি,
ঠিক আছে, ক্লোরিনের সব থেকে বেশি, তারপর সালফার, এইভাবে এইভাবে তোমাদের এদিক থেকে আরও ছোটো হতে আরম্ভ করবে। অর্থাৎ বাম দিকে গেলে সব থেকে ছোটোটা পাবে বা কমটা পাবে, ডান দিকে গেলে সব থেকে বেশিটা পাবে, কারণ ডান দিকে গেলে বাড়ছে আমরা লিখেছি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্যাপার ঘটে। কী ব্যাপার ঘটে? সেটা হচ্ছে এই জায়গাটায় একটা চেঞ্জ হয়, আর এই ফসফরাস আর সালফারের মধ্যে একটা চেঞ্জ হয়। কী চেঞ্জ হয় তা বলে দিচ্ছি। এখানে একটা ব্যাপার ঘটে, এটা তোমাদের ওই সাবশেলের ওপর নির্ভর করে। ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়াম থেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের কী হয়, অ্যালুমিনিয়াম থেকে বেশি হয়ে যায়, আর ফসফরাসের কী হয়, সালফার থেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, এই দুটো জায়গায় চেঞ্জ হয়। এখানে একটার উপর প্রশ্নটা দিয়েছে। ঠিক আছে, এবং গ্রুপ ডিতে যে এই প্রশ্ন পড়ে যেটা ভাবাই যায় না। এই ট্রেন্ডটা একটু মাথায় রাখবে, এটা থার্ড পিরিয়ডে এই পরিবর্তনটা আসে, অনেক পিরিয়ডই আসে, ইনফ্যাক্ট থার্ড পিরিয়ডে এই পরিবর্তনটা আসে। এবার তোমাদের আমি আয়নাইজেশন পোটেনশিয়ালের উপর সম্ভবত ক্লাস দিয়েছিলাম, বা ইলেকট্রন অ্যাফিনিটির উপর আমার একটা ডেডিকেটেড ক্লাস আছে। তোমাদের যদি আয়নাইজেশন পোটেনশিয়ালের উপর ক্লাস দরকার আমাকে বলো, তাহলে এরকম আর কোন কোন গ্রুপে হয় সেখানে আমি আলোচনা করবো। এই একটা কোশ্চেনের উপর সব আলোচনা করা সত্যি পসিবল হয় না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা নিয়ে আধ ঘন্টা কাটবে। দেখতে পাচ্ছ যে একটা করে প্রশ্ন আলোচনা করছে, কতক্ষণ ধরে টাইম লাগছে, কারণ এগুলো খুব সিরিয়াস প্রশ্ন, এবং এগুলো এত সিরিয়াস প্রশ্ন যে এগুলোকে 2 মিনিটে অ্যান্সার বলে দিয়ে বেরিয়ে দেওয়া যায় না। ঠিক আছে, দেখো তো আমরা এখানে কী দেখতে পেলাম, যে ম্যাগনেসিয়ামের বেশি হবে অ্যালুমিনিয়ামের থেকে, অপরপক্ষে আমরা দেখতে পেলাম যে ফসফরাসের বেশি হবে কিন্তু সালফারের থেকে। ঠিক আছে, অ্যাকচুয়াল ট্রেন্ড হচ্ছে ডান দিকে গেলে বেশি হবে, বাম দিকে গেলে কম হবে, কিন্তু এই দুটো জায়গায় সেটা পরিবর্তিত হয়। এবার দেখো এখানে অ্যান্সার কোথায় আছে, তুমি দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়ামের বেশি আছে অ্যালুমিনিয়াম থেকে, তো এই বি আমাদের কারেক্ট অ্যান্সার এখানে হবে। ঠিক আছে, এইটা আমাদের কী হবে, কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারছো। তো বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, কোনটির উচ্চতম আয়নাইজেশন এনার্জি আছে? ঠিক আছে, একটু আগে তোমাদের বললাম যে আয়নাইজেশন পোটেনশিয়াল আর আয়নাইজেশন এনার্জি সেম। কাকে বলে একটু আগে বলেছি, যখন কোনো অ্যাটম তার থেকে একটা ইলেকট্রনকে বর্জন করতে চাইছে। এবার দেখো এখানে যে গ্রুপটার কথা বলেছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলের গ্রুপ। নিষ্ক্রিয় মৌলগুলো কিছুতেই তার ইলেকট্রনকে বর্জন করতে চায় না। ঠিক আছে, বরঞ্চ ইলেকট্রনকে তার ভেতরে রাখতে দিতে চায়, কারণ নিষ্ক্রিয় মৌলগুলোর কী হয়, যে লাস্ট কক্ষপথ থাকে সেগুলো সব পরিপূর্ণ থাকে। ঠিক আছে, শুধু হিলিয়ামের শেষ কক্ষপথে 2টো থাকে, বাকি সব কটারই এখানে যে কটা আছে সব কটারই শেষ কক্ষপথে কটা থাকে, 8টা করে থাকে। এগুলো জানার ব্যাপার। ঠিক আছে, হিলিয়াম বাদ দিয়ে সব কটারই লাস্ট শেষ কক্ষপথে 8টা করে থাকে, ওটা অষ্টক পূর্ণ থাকে, আর হিলিয়ামের ডুপ্লেট পূর্ণ থাকে। ফলে কী হয়, কেউই ওদের ইলেকট্রনকে দিতে চায় না, এবং ফলে এরা নিষ্ক্রিয় মৌল হিসেবে পরিচিত, কারণ এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণই করে না। তো 18 মৌলকে আমরা কী বলি, 18 গ্রুপ যেটা আছে সেই 18 গ্রুপকে আমরা কী বলি, নিষ্ক্রিয় মৌল বলি। এবার দেখো এই 18 গ্রুপ যেটা আমরা জানি যে গ্রুপে যত তুমি নিচের দিকে আসবে, ঠিক আছে, যত নিচের দিকে নামবে, এই হচ্ছে আপ, এই হচ্ছে ডাউন, যত তুমি নিচের দিকে নামবে তত কী হবে, এই যে আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি সেটা কী হবে, তোমার কমবে। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি কী হবে, তোমার কমবে। ঠিক আছে, যত নিচের যাবে। ঠিক আছে, কি বললাম, যত নিচে যাবে তত আয়নাইজেশন এনার্জি কী হবে, তোমার কমবে। ঠিক আছে, এবার তুমি দেখতে পাচ্ছ তোমাদের 18 গ্রুপের সব থেকে প্রথমে কে থাকে, হিলিয়াম থাকে, হিলিয়াম থাকে তোমাদের, কে থাকে, হিলিয়াম থাকে। তারপর কে থাকে, নিয়ন থাকে। তারপর কে থাকে, আর্গন থাকে। তারপর কে থাকে, ক্রিপ্টন থাকে। তারপর কে থাকে, জেনন থাকে। তারপর কে থাকে, রেডন থাকে। ঠিক আছে, কীভাবে মনে রাখো, হেনা করে জেরক্স রনির দোকান থেকে। এই দেখো আমি কীভাবে মনে রাখি, এই হিলিয়াম থেকে হে নেই, এইচ নেই। ঠিক আছে, যে হে, এখান থেকে আমি না নেই, না মানে এনে হচ্ছে আমাদের নিয়ন, এতে হচ্ছে আর্গন, তাহলে হে না হয়ে গেল, করে কে আর। ঠিক আছে, জেরক্সে এক্সি, রনির দোকান থেকে আর এন। ঠিক আছে, এইভাবে মনে রাখি, হে না করে জেরক্স রনির দোকান থেকে। যাই হোক, আমি ট্রিকটা মুছে দিচ্ছি, তোমরা মনে রাখতে পারো তোমাদের মতো করে, আমি এভাবে মনে রাখি। ঠিক আছে, বা আমার এমনি নর্মালি মনে থেকে যায়, অ্যাকচুয়ালি 3-4বার প্র্যাকটিস করলে কী হয়, আর ওইসব ট্রিক ফিক লাগে না, এমনি মনে থেকে যায়। ঠিক আছে, এবার দেখো সব থেকে উপরে কে রয়েছে, সব থেকে উপরে আমাদের হিলিয়াম রয়েছে, তার মানে হিলিয়ামের আয়নাইজেশন এনার্জি এইগুলোর মধ্যে সব থেকে বেশি হবে, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, হিলিয়াম হবে। আর সব থেকে কম কার হবে, রেডনের হবে। ঠিক আছে, হে না, এই যে হে, এন আর এতে না, হে না করে কে আর জেরক্স এক্সি রনির দোকান থেকে। ঠিক আছে, হেনা করে জেরক্স রনির দোকান থেকে। এবার যেমন ট্রিকে যেন আবার গুলিয়ে ফেলো না। ঠিক আছে, ট্রিক মনে রাখতে গিয়ে মেন ব্যাপারটা যেন গুলিয়ে ফেলো না। তো আয়নাইজেশন এনার্জি কাকে বলে বললাম, গ্রুপে কি হয়, আপ টু ডাউন কমতে থাকে। এই দেখো যত নিচে যাবে তত আয়নাইজেশন এনার্জি কী হবে, কমবে। এটা হচ্ছে আপ, আর হচ্ছে তোমাদের ডাউন। ঠিক আছে, যত নিচে যাবে তত আয়নাইজেশন এনার্জি কী হয়, তোমাদের কমে যাবে। তার মানে হিলিয়ামের সব থেকে বেশি হবে, রেডনের সব থেকে কম হবে 18 গ্রুপে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, একটু আগেই আমি তড়িৎ ঋণাত্মকতা নিয়ে তোমাদের অনেক কথা বলেছি।
তো বলছে নিচের কোন মৌলটি অন্য মৌলগুলোর তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, দেখো এখানে আবার সেই থার্ড পিরিয়ডের কথা বলেছে। আমি বারবার বলেছি থার্ড পিরিয়ড বা তৃতীয় পর্যায়ে বারবার ঘুরে ফিরে দেখবে তোমাদের সামনে আসবে এবং এবারেও পড়বে। ঠিক আছে, দেখো এখানে অ্যালুমিনিয়াম থেকে স্টার্ট করছি আমি, যদিও তার আগে সোডিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর কে থাকে তোমাদের সিলিকন থাকে, তারপর কে থাকে সালফার, তারপরে ফসফরাস, তারপর হচ্ছে তোমাদের থাকে কে ক্লোরিন। ঠিক আছে, সরি ফসফরাস তারপর সালফার, উল্টো লিখেছি, ফসফরাস সালফার তারপরে ক্লোরিন। ঠিক আছে, ফসফরাস সালফার তারপর তোমাদের ক্লোরিন। ঠিক আছে, এবার তোমরা কি দেখতে পাচ্ছ পরিষ্কার, যে আমরা জানি যে পর্যায়তে যত আমরা বাম দিক থেকে, বহুবার বলেছি বারবার বলছি যাতে তোমাদের এবারেই পড়া হয়ে যায় আর যেন বাড়িতে পড়তে না হয়, তত কী হয় বাড়বে। ঠিক আছে, কী বাড়বে, যার উপর প্রশ্ন দিয়েছে সেটা বাড়বে। তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি কী হবে তোমাদের বাড়বে। তাহলে এখানে দেখো সব থেকে বেশি কার হবে, যে ডান দিকে রয়েছে কে রয়েছে, ক্লোরিন রয়েছে, ক্লোরিনের সব থেকে বেশি হবে। হলো ক্লিয়ার? এইভাবে তোমাদের হয়। এবার এখানে অ্যালুমিনিয়াম থেকে দিয়েছে, তাহলে অ্যালুমিনিয়াম থেকে ক্লোরিনের দিকে বাড়বে, তার মানে অ্যালুমিনিয়ামের সব থেকে কম হবে, ক্লোরিনের সব থেকে বেশি হবে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, ক্লোরিন আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন, সোডিয়াম থেকে ক্লোরিনের দিকে যাওয়ার সময় পরমাণুর আকারে কি পরিবর্তন হয়। দেখো আমি তোমাদের একটু আগেই এবং অনেকবার প্রথমে বারবার বুঝিয়েছি যে পর্যায়তে যখন তুমি যাবে তখন তুমি কি দেখবে, বাম থেকে যখন তুমি ডান দিকে যাবে তখন পরমাণুর আকার কমবে। ঠিক আছে, আকার কী হবে, আকার তোমাদের কমবে, আকার কমবে। কেন কমে সেটাও বলেছি, যদিও পারমাণবিক সংখ্যা বেড়ে যায় কিন্তু ইলেকট্রনকে রাখার জন্য নতুন কোনো ঘর এখানে অ্যাড হয় না, অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথ অ্যাড হয় না, অর্থাৎ একই কক্ষপথে বেশি করে ইলেকট্রনকে অ্যাড করা হয়। যেহেতু ঘর অ্যাড হচ্ছে না ফলে আকার বাড়ছে না। ঠিক আছে, তোমার জমিতে একটা 500 স্কোয়ার ফিটের ঘর আছে, তুমি যদি আরও বেশি করে সেখানে ঘর অ্যাড করো তার মানে সেটা 600 স্কোয়ার ফিট হচ্ছে, অর্থাৎ ঘর বাড়ছে মানে তোমার ওভারঅল এরিয়া বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে ভালো করে খেয়াল করো, একই ব্যক্তি যদি মানে ধরো দুজন ব্যক্তি আছে, ধরো 4জন ব্যক্তি চলে এলো, সেই 4জনকে যদি একটাই ঘরে রাখা হয়, তাদের জন্য যদি নতুন ঘর করে না দেওয়া হয়, তার ফলে কী হচ্ছে, বাড়ির আকার বাড়ছে না, একই ঘরে 2জন ছিল এখন 4জন হয়ে যাচ্ছে। এখানে ব্যাপারটা তাই হয়। সোডিয়াম থেকে যখন তুমি ক্লোরিনের দিকে যাও তখন অ্যাটমিক নাম্বার বাড়লেও এক্সট্রা যে ইলেকট্রন আছে তাদেরকে একটাই ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাদের জন্য নতুন কোনো ঘরের ব্যবস্থা করা হয় না। ঠিক আছে, তো আমরা এখানে কি বলতে পারি, যে কমতে থাকে, অ্যান্সার আমাদের কী হবে, কমতে থাকে। বারবার বলছি কারণ একটার সঙ্গে আরেকটা যখন আমি এক্সপ্লেন করি তোমাদের গুলিয়ে যায়, ওই জন্য প্রথম থেকে শেষ অবধি বারবার বলে দিই আমি। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন, আয়নাইজেশন পোটেনশিয়ালকে কে প্রভাবিত করে। অ্যান্সার তোমাদের কী হবে, পরমাণুর আকার। আমি তোমাদের একটু আগেই বলেছি পরমাণুর আকার ভীষণভাবে প্রভাবিত করে আয়নাইজেশন পোটেনশিয়ালকে, যদিও অ্যাকচুয়ালি এদের মধ্যে সবকটাই নিউট্রন সংখ্যা বাদ দিয়ে বাকি সবকটাই প্রভাবিত করে, কিন্তু পরমাণুর আকার সবথেকে বেশি প্রভাবিত করে। অ্যান্সার তোমাদের এটাই হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু এনসিইআরটি দিস ইজ দ্য অ্যান্সার, এবং লাইনটাও এনসিইআরটিতে আছে। কেন হয় আমি তোমাদের আবার বলে দিচ্ছি। দেখো আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি, পজিটিভ আয়ন তৈরির পদ্ধতি। পজিটিভ আয়ন কখন তৈরি হয়, যখন অ্যাটম থেকে তুমি একটা ইলেকট্রনকে কী করছো, বাইরে ছুঁড়ে বের করে দিচ্ছ, যে বেরিয়ে যা আমার ঘর থেকে বলে ওকে কী করছো, তাড়িয়ে দিচ্ছ, মানে তুমি ইলেকট্রন বর্জন করছো। যখন তুমি ইলেকট্রন বর্জন করছো তখন সেটা ডেফিনেটলি কী হচ্ছে, একটা পজিটিভ আয়নে পরিণত হচ্ছে। এখানে কী তৈরি হয়, তোমার পজিটিভ আয়ন তৈরি হয়। ঠিক আছে, পজিটিভ আয়ন। কেউ আমার হ্যান্ডরাইটিংয়ের দিকে যাবে না প্লিজ, নিজের আগে বোঝো আমি কি বলতে চাইছি, কারণ ফিজিক্স ইজ নট অ্যাবাউট হ্যান্ডরাইটিং, ইট ইজ অ্যাবাউট হোয়াট আই এম সেইং অর হোয়াট ইউ আর টেকিং ফ্রম মাই টেকঅ্যাওয়েস। আমি কি বলতে চাইছি তোমাদের, যে আমি যা বলছি তার থেকে তোমরা কি নিচ্ছ সেটাই হচ্ছে এখানে ফিজিক্স। ওকে, একটা অ্যাটম রয়েছে, অ্যাটম যখন একটা ইলেকট্রনকে বাদ দিয়ে দিচ্ছে বা বর্জন করছে তখন সে তৈরি হচ্ছে একটা পজিটিভ আয়নে পরিণত হচ্ছে বা তৈরি করছে একটা পজিটিভ আয়ন। এই পজিটিভ আয়ন তৈরি করার জন্য যে পরিমাণ এনার্জি তাকে গ্রহণ করতে হয় বা ব্যবহার করতে হয় সেটাকে আমরা বলি আয়নাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, এবং এটাকে কিলো জুল পার মোলে বা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে মাপা যায়, দুটো একক আছে এটা। যাই হোক, এবার এই আয়নাইজেশন পোটেনশিয়াল যেটা আছে এটা পরমাণুর আকারের উপর মারাত্মকভাবে নির্ভর করে। যত পরমাণুর আকার বাড়বে তার মানে কি, ইলেকট্রনগুলো আরও বেশি করে ঘর পেয়ে যাচ্ছে। এখানে ইলেকট্রনের ঘর মানে ইলেকট্রন কক্ষপথ পাচ্ছে, যেহেতু ইলেকট্রন কক্ষপথ পাচ্ছে তার মানে কী হচ্ছে, যে এনার্জি বের করার প্রয়োজন ছিল সেটা ওই কক্ষপথের মধ্যে কী হয়, ইউজড হয়ে যায়, কক্ষপথের মধ্যে কী হয়, বণ্টিত হয়ে যায়। যেহেতু বণ্টিত হয় সেহেতু পরমাণুর আকার যদি বেড়ে যায় আয়নাইজেশন পোটেনশিয়াল কমে যায়। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, পরমাণুর আকার এখানে প্রভাবিত করে আয়নাইজেশন পোটেনশিয়ালকে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন এবং ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, নাইট্রোজেনের আয়নাইজেশন পোটেনশিয়াল অক্সিজেনের থেকে বেশি কারণ। ঠিক আছে, দেখো
এখানে এই প্রশ্নটা দিয়েছে কেন সেটা আগে ফার্স্ট দেখো, এবং এটা কিন্তু গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, যে এত টাফ প্রশ্ন গ্রুপ ডিতে পড়েছে। ঠিক আছে, তোমরা বলো না যে স্যার ওগুলো তো এলপিতে পড়া লেভেলের প্রশ্ন, ওগুলো কেন করাচ্ছেন, তার এইটা কোন লেভেলের প্রশ্ন? দেখো এখানে পর্যায়, দ্বিতীয় পর্যায়, ঠিক আছে, পর্যায় নাম্বার 2 এর কথা বলা হচ্ছে, পর্যায় 2। ঠিক আছে, পর্যায় 2তে দেখো লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং শেষে আছে নিয়ন। ঠিক আছে, জানো। এবার এখানে আমি তোমাদের নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কম্পেয়ারটা করছি, কারণ এখানে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে রয়েছে। আমরা জানি যে পর্যায়তে কী হয়, যত আমরা লেফট থেকে রাইটের দিকে যাব, তত আয়নাইজেশন পোটেনশিয়াল কী হবে, আমাদের বাড়বে। কী বাড়বে, যেটা প্রশ্নে আছে সেইটা বাড়বে। ঠিক আছে, যখন তোমরা কেউ পিডিএফ পড়ো তখন বলবে স্যার এখানে বাড়বে, কী বাড়বে লেখে নিত, যেটা এখানে প্রশ্নে আছে সেইটা বাড়বে, তার কথাই বলছি। আয়নাইজেশন পোটেনশিয়াল লেফট টু রাইটে কী হবে, তোমাদের বাড়বে। ঠিক আছে, তার মানে নাইট্রোজেনের কম হওয়া উচিত অক্সিজেনের তুলনায়, কারণ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। নাইট্রোজেন তো আগে আছে, নাইট্রোজেন বেশি লেফটে আছে, অক্সিজেন বেশি রাইটে আছে, তার মানে অক্সিজেনের বেশি হওয়া উচিত ছিল, কিন্তু হয় না। নাইট্রোজেনের এক্ষেত্রে বেশি হয়ে যায়, হওয়া উচিত ছিল অক্সিজেনের বেশি নাইট্রোজেনের থেকে, কারণ নর্মাল রুল বলছে যখন লেফট টু রাইট যাব তত আমার আয়নাইজেশন পোটেনশিয়াল কী হবে, বাড়বে। তার মানে নাইট্রোজেন তো এদিকে আছে, অক্সিজেন তো রাইটে বেশি আছে, তার মানে অক্সিজেনের বেশি হওয়া উচিত ছিল, কিন্তু হয় না। এটা কেন হয় দেখো, আমরা যদি নাইট্রোজেনকে সাবশেলের, আমি কিন্তু শেল ওয়াইজ করছি না, সাবশেল মনে আছে তো, 1s2, 2s2, 2p3 এভাবে তোমাদের ডিভাইড হয়। তো এখানে দেখো নাইট্রোজেনের জন্য বলছি 1s2 হচ্ছে, ঠিক আছে, 2s2 হয়ে যাচ্ছে, আর 2p দেখো এখানে 3 হয়ে যাচ্ছে। তুমি দেখো এটা নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনে ওভারঅল কটা ধরতে পারে, পি সাবশেলে 6টা ধরতে পারে। তোমাদের যাদের জানা নেই, আমি ভাবছি আরও তোমাদের জানা আছে কিনা, এটা জানা না থাকলে এক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। পি সাবশেলে 6টা ধরতে পারে, কিন্তু দেখো এখানে 3টে আছে। এই যে 1, 2, 2 এগুলোর দিকে তাকাবে না, মাথায় পাওয়ারের দিকে তাকাও, পাওয়ার হিসেবেই বলছি, এটা 2, এটা 2, এটা 2, টোটাল দেখো 2 আর 2 4 আর 3 7, নাইট্রোজেনের 7টা আছে, এখানে দেখো 7টাই আছে। ঠিক আছে, 2 আর 2 4 আর 3 7, পাওয়ারগুলোকে যোগ করবে, টোটাল পি সাবশেলে কটা থাকতে পারে, 6টা থাকতে পারে। এখানে কটা আছে, 3টে আছে, মানে অর্ধপূর্ণ সাবশেল এটা। ঠিক আছে, যেহেতু এই সাবশেলটা অর্ধপূর্ণ, লাস্ট যেটা সাবশেল সেটা অর্ধপূর্ণ, তার মানে নাইট্রোজেন অনেক বেশি স্টেবল রিলেটিভ টু অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখো তাহলে তুমি দেখবে 1s2, 2s2, কিন্তু এখানে 2p4 হয়ে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে, 2p4, এটা হচ্ছে কার, অক্সিজেনের। অক্সিজেনের ক্ষেত্রে দেখো পি সাবশেলে 6টা ধরা উচিত, কিন্তু এখানে 4টে রয়েছে, মানে 2টো ঘর বাকি আছে, মানে এটা অর্ধপূর্ণ সাবশেল নয়। পিতে 6টা ধরা উচিত ছিল, 4টে পূর্ণ আছে, মানে কি অর্ধেকের বেশি পূর্ণ আছে। কিন্তু নাইট্রোজেনে দেখো 6টা ধরা উচিত ছিল, 3টে পূর্ণ আছে, মানে অর্ধেক পূর্ণ আছে। অর্থাৎ অক্সিজেন অনেক বেশি আনস্টেবল। ঠিক আছে, যেহেতু নাইট্রোজেন বেশি স্টেবল, মনে রাখবে যে স্টেবল তার থেকে কিছু নিতে গেলে বা তাকে কিছু দিতে গেলে প্রবলেম হয়। ভালো করে বুঝবে, যে স্টেবল তার থেকে কিছু নাও আর তাকে কিছু দাও, দুটো ক্ষেত্রেই প্রবলেম হয়। সেই দুটো ক্ষেত্রেই বলে ভাই আমি নেবো না, আমি আমার দমে বলিয়ান আছি, আমার কিছু লাগবে না, আমি কাউকে কিছু দেবও না, আমি কাউকে কিছু নেবও না। ঠিক আছে, তো নাইট্রোজেন এইটাই বলে, নাইট্রোজেন বলে দেখো ভাই আমার তো সব জিনিস আছে, আমি কেন কারোর থেকে নেবো আর কাউকে কিছু দিতে যাবো। নাইট্রোজেন হচ্ছে অনেক বেশি স্টেবল অক্সিজেনের তুলনায়, ওই জন্য নাইট্রোজেনের স্টেবিলিটির কারণে নাইট্রোজেন থেকে যদি কিছু বের করতে যাও, কারণ আমরা জানি আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি, কোনো ইলেকট্রনকে বের করার যে প্রসেস, তো নাইট্রোজেনের থেকে যদি কিছু বের করতে যাও তখন আয়নাইজেশন পোটেনশিয়াল অনেক বেশি লাগে, কারণ ও তো স্টেবল, ওকে ম্যানেজ করা খুব চাপের, ওকে এটা বোঝানো খুব চাপের যে তোমার থেকে আমি কিছু নেব। বর্জন করা মানে কি, নাইট্রোজেন কিছু দেবে তুমি কিছু নেবে, তো নাইট্রোজেন কিছু দিতেও চায় না, কারণ ও স্টেবল, অক্সিজেনের কম্পারেটিভে ও স্টেবল হয়। সেই জন্য ওর থেকে কিছু বর্জন করাতে গেলে, ওকে কিছু দেওয়াতে গেলে বা ওর থেকে কিছু বের করতে গেলে অনেক বেশি এনার্জি এখানে ব্যবহার করতে হয়। সেই জন্য নাইট্রোজেনের পোটেনশিয়ালস কী হয়, মানে আয়নাইজেশন পোটেনশিয়াল কী হয়, অক্সিজেনের তুলনায় বেশি হয়। ক্লিয়ার হলো? তাহলে অ্যান্সার আমাদের কী হবে, এই যে এইটা অর্ধপূর্ণ পি অরবিটালের অতিরিক্ত স্থিরতা। এক্ষেত্রে কিন্তু পরমাণুর আকার খাটবে না, কারণ নাইট্রোজেনের পরমাণু আকার অক্সিজেনের তুলনায় ছোট হয়। ছোট হলে তো বুঝতেই পারছো কী হবে, একটু আগে বলেছি, সেই জন্য ওটা খাটে না। এক্ষেত্রে খাটে হচ্ছে এই যুক্তিটা। কোন যুক্তি খাটে? অর্ধপূর্ণ পি অরবিটালের অতিরিক্ত স্থিরতা। ঠিক আছে, আমি একটু আগে তোমাদের অনেকবার বলেছি, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আর বেশি পড়াবো না, এটা আমাদের লাস্ট প্রশ্ন থাকলো। ঠিক আছে, নেক্সট প্রশ্নগুলো আমি তোমাদের চেষ্টা করবো কালকে দেওয়ার। কয়েকদিন আমি ক্লাস দিতে পারিনি, কারণ আমি ছিলাম না, অসুস্থ ছিলাম। ঠিক আছে, এখন ঠিকঠাক আছি, তো আজকে আর একটা ক্লাসও তোমাদের আসবে, এটা এলো, আর একটা ক্লাস তোমাদের সন্ধ্যেবেলা আসবে। ঠিক আছে, তো টোটাল ক্লাসটা ভালো করে দেখো। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি, ফার্স্ট টু লাস্ট। আমি বলবো এই ক্লাসটার পিডিএফ তোমরা করোই না, মাথা গুলিয়ে যাবে। খাতায় লেখো,
কম্পারেটিভ স্টাডি করো, প্রত্যেকটা জিনিসকে এরকম ছক করে করে খাতায় লিখে নাও, তাহলে বুঝতে পারবে ওভারঅল আমি কী বলেছি। ক্লিয়ার হলো? ওকে, থ্যাংক ইউ। পিডিএফ কিছুক্ষণ পরে তোমাদের দিয়ে দেওয়া হবে।